আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের নতুন এবং এক্সক্লুসিভ কন্টেন্টসের আর্লি অ্যাক্সেসের জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য রয়েছে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প, আধারের কুহুকিনী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে, আধারের কুহুকিনী। মা, মা এদিকে এসো, এদিকে। আমার সাথে খেলবে না? লাল রঙের বলটা শূন্যে খানিক সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন স্বয়ংক্রিয়ভাবে সেটি মাধ্যাকর্ষণ শক্তির সকল সূত্রকে মিথ্যে প্রমাণিত করে শূন্যে ভাসতে ভাসতে বছর দশেকের নিরুপমার দিকে এগিয়ে এলো। আর ঠিক তক্ষুনি পলেস্তারা খসা ইট বের করা বাড়িটার নগ্ন কঙ্কালের সবুজ শ্যাওলা ধরা দেওয়ালের গায়ে টিমটিমে বাতির আলোয় ফুটে উঠল এক দীর্ঘকায় নারী অবয়ব। তার চুলগুলো যেন তীব্র বাতাসের দাপটে হিংস্র সাপের মতো ফনা তুলে খাঁড়া হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের এক কোনায় যে প্রাচীন জঞ্জালের মতো একটা খাট পড়ে রয়েছে, সেখানে অকাতরে ঘুমিয়ে থাকা এক অশীতিপর বৃদ্ধা হঠাৎ ঘুম থেকে শটান উঠে বসল। ঠাকুমা উঠে গিয়েছে। আমি রাতের বেলা তোমার সাথে খেলা করছি জানতে পারলে খুব রাগ করবে যে। বাতাসে ভেসে এলো এক মেয়েলি হাসির তীক্ষ্ণ ডাক, ঠিক অনেকটা কলকাতায় যুদ্ধের সময় যেমন সাইরেন বেজে উঠে, খানিকটা তেমনই। বলে উঠল ছোট্ট মেয়েটা, ওই বুড়ি মরবে, ওই বুড়ি মরবে। তোর আর আমার মাঝে যারাই আসবে তাদের আমি শেষ করে দেব, আমি শেষ করে দেব। মা গো, ঠাকুমা বড্ড ভালো, তুমি ওকে কিচ্ছু করো না। বাবা মা বড্ড কষ্ট পাবে যে। বাবা মা কে তারা? কে? তোকে বলেছি না, তুই শুধু আমার মেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার একার। তোর উপর আর কারোর কোনো অধিকার নেই, তোর। বৃদ্ধা ধীরে ধীরে খাট থেকে নেমে দাঁড়ালো। তার দুই চোখের জ্যোতি বহু আগেই চলে গেছে। শূন্যে দুই হাত বাড়িয়ে হাতড়াতে হাতড়াতে বিড়বিড় করে বলে উঠল, মরবে, সবাই মরবে, কেউ বাঁচবে না। সে কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কথাগুলো বলতে বলতে ওই বৃদ্ধা ঘরের ভেতরে থাকা আলমারির কাছে গিয়ে খানিক সময়ের জন্য একবার থমকে দাঁড়ালো। ঘোলাটে চোখের দৃষ্টি মেলে কি যেন খুঁজতে লাগলো। পরক্ষণেই সেই কাঠের আলমারির ডালায় ক্রমাগত মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগলো, বাঁচবে না, কেউ বাঁচবে না। মা, ঠাকুমা এমন কেন করছে? দেওয়ালের সেই দীর্ঘ কালো জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে প্রশ্ন করল নিরুপমা। ঘুমের ঘোরে ভুল বকছে বুড়ি, বকতে দে। তুই আমার কাছে আয়, আয় আয় আয়। দেখিনি, কতদিন তোকে ছুঁয়ে দেখিনি রে, কতদিন। মেয়েটা হাত থেকে বলটা মাটিতে আছড়ে ফেলতে বলটা অদ্ভুতভাবে বেশ কয়েকবার নিজে থেকেই লাফিয়ে উঠল। ধীরে ধীরে সেটা গড়াতে গড়াতে এগিয়ে গেল সেই আবছায়া অবয়বের দিকে। নিরুপমা খিলখিল করে হেসে বলে উঠল, ভারী মজা, ভারী মজা। ওইদিকে সেই বৃদ্ধা খানিকক্ষণ একইভাবে আলমারির গায়ে মাথা ঠুকতে ঠুকতে একসময় আবারও ঘুরে দাঁড়ালো। ঠিক নিরুপমার মুখের সামনে তার মুখটা এনে ঘুমের ঘোরেই বলল,
ও বড় হচ্ছে, আর কতদিন এইভাবে ধরে রাখবে? হ্যাঁ, একদিন না একদিন ঠিক জানতে পারবে। সেদিন কি তাকে আটকে রাখা যাবে? উন্মাদগ্রস্তের মতো বিলাপ করতে করতে ওই বৃদ্ধা যেন আনমনে একবার দুঃখে কেঁদে উঠল। এরপর অদ্ভুতভাবে শরীরটাকে ঘুরিয়ে নিরুপমাকে এক প্রকার অগ্রাহ্য করে বিছানার দিকে এগিয়ে গেল। ধপ করে আবারও আছড়ে পড়ল। খানিক বাদেই ভেসে এলো নাসিকা গর্জন। ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিল সে। এক ছুটে এগিয়ে গেল দেওয়ালের দিকে। ঠিক সেই সময় দেওয়ালের ফাঁক ফোঁকর থেকে এক রাশ কালো ধোঁয়া বাতাস কেটে শনশন শব্দে ঘরের মেঝেতে এসে দাঁড়ালো। মা, মা, তোমায় শুনতে পাই, তোমার ছায়াও দেখতে পাই, কিন্তু তোমায় ছুঁতে কেন পারি না? নিরুপমার কথা শুনে পৈশাচিক অট্টহাসি হেসে উঠল সেই ধোঁয়া ধোঁয়া অবয়ব। কারণ ব্যঞ্জন বর্ণের 25তম বর্ণ ম যেমন মাতৃরূপের প্রতীক, ঠিক তেমনি জীবনের সবচেয়ে কঠিন বাস্তব নিরুপমা। নিরুপমা মা, আমি যে কিছুই বুঝতে পারছি না, বুঝতে চাইও না। আমি শুধু তোমার কোলে উঠতে চাই, তোমার আদর খেতে চাই, তোমার ভালোবাসতে চাই মা। কালো আবলুস কাঠের মতো দুটো অস্বচ্ছ ধোঁয়াটে হাত ধীরে ধীরে তার নিরুপমার দিকে এগিয়ে এলো। ভেসে এলো এক যন্ত্রণাক্লিষ্ট গলা। আয় মা, আয় আয় মা, আমার কাছে আয়, আমার কাছে আয় মা, মারে আমার কাছে আয়। দুই হাত সামনের দিকে বাড়িয়ে নিরুপমা বলল, এই তো মা, আমি এখানে, আমায় কোলে তুলে নাও মা। ও মা, আমায় কোলে নাও না মা। সেই ধোঁয়াটে কালো হাত নিরুপমাকে ছুঁতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধা আবারও বিছানা থেকে উঠে বসল। প্রায় অন্ধ হয়ে যাওয়া ছানি পড়া চোখ দুটো ঘোরাতে ঘোরাতে কি যেন দেখার বৃথা চেষ্টা করল। এরপর বিছানার একদিকে হাতড়াতে হাতড়াতে বলল, নিরুপমা, কই তুই? তোকে দেখছি না কেন নিরুপমা? কালো ধোঁয়ায় ঢাকা হাত দুটো নিরুপমাকে ছুঁতে গিয়েও থমকে গেল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো তীব্র হুঙ্কার। দেওয়ালে টাঙানো পরিবারের একটা ছবি রয়েছে। সেখানে নিরুপমার মা, বাবা, ছোট ভাই, সেই বৃদ্ধা এবং সে নিজেও রয়েছে। হঠাৎ সেই তীক্ষ্ণ শব্দের সাথে সাথে কাঁচের ফটো ফ্রেমটি মাটিতে সশব্দে আছড়ে পড়ল। বাতাসে নাক টানতে টানতে সেই বৃদ্ধা আবারও বলে উঠল, কেমন যেন একটা বাসি মরার গন্ধ পাচ্ছি না? নিরুপমা ওই জমাট বাঁধা অন্ধকারের দিকে চেয়ে বলল, ঠাকুমা জেগে গেছে। আগের বার তো ঘুমে ঘরে উঠেছিল, কিন্তু এইবার মনে হচ্ছে ঘুম ভেঙেছে। এখন কি হবে মা? ধরা পড়ে গেলে আমি কি বলবো? একদম চুপ, কোনো কথা বলবি না, কোনো কথা না। রাতের কুহকিনী তার ধোঁয়াটে হাতের একটা আঙুল ঠোঁটের ওপর রেখে নিরুপমাকে চুপ থাকার নির্দেশ দিতেই সেই বৃদ্ধা বাতাসে কান পেতে কি যেন একটা শুনে ভয়ার্ত গলায় ঘোলাটে চোখ দুটো ঘোরাতে ঘোরাতে বলল, নিরুপমা, তুই কার সাথে কথা বলছিস? কে রয়েছে তোর সাথে? বৌমা নাকি? খাট থেকে আবারও মাটিতে পা রাখল বৃদ্ধা। ধীরে ধীরে দুহাত সামনে প্রসারিত করে নিরুপমা নিরুপমা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতেই সেই অবয়বটি ধীরে ধীরে পিছিয়ে এলো। মা, মা, তুমি কোথায় যাচ্ছ মা? আমার সাথে করে নিয়ে যাবে না?
ও মা। আবারও ভেসে এলো নিরুপমার গলা। বৃদ্ধা কোনো মতে সামনের দিকে পা বাড়াতেই মাটিতে পড়ে থাকা ফটো ফ্রেমের কাঁচে তার পা পড়ল। ও মা, ও মা গো, গেল গেল, পাটা কেটে গেল রে। পায়ের পাতায় কাঁচের টুকরো কেটে রক্ত ঝরতে লাগলো। ধীরে ধীরে সেই ধোঁয়ায় ঢাকা অবয়বটি শূন্যে মিলিয়ে যেতেই এক রাশ ঠান্ডা বাতাস কোথা থেকে যেন পাক খেতে খেতে ওই আলমারির ডালায় সশব্দে আঘাত হানল। একটা অদ্ভুত ক্যাচকোচ শব্দ করে ডালা দুটো খুলে যেতেই তার মধ্যে ফুটে উঠল একজোড়া জ্বলন্ত চোখ। আমি আবার আসবো। বাতাসে ভেসে উঠল শেষ দুটো কথা। আবার একটা বিকট শব্দ। ডালা দুটো সজোরে বন্ধ হয়ে যেতেই এবার নিরুপমা মা মা বলতে বলতে কাঁচবিদ্ধ আহত ঠাকুমার আঁচলে গিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। মা, কাল রাতে কি হয়েছিল একটু বলো তো? নিরুপমা কি দেখে ভয় জ্ঞান হারিয়েছিল? আমি আমি জানি না বৌমা, তুমি তো জানোই আমার ঘুমের ঘোরে হাঁটা চলা করা অভ্যেস আছে। সে জানি, নিরু কি তাই দেখে ভয় পেয়েছে? সে তো এসব দেখে অভ্যস্ত। কি জানি বৌমা, হঠাৎ বাতাসে তোমাদের ছবিটা মাটিতে পড়ায় কাঁচ ভাঙার শব্দ পেয়ে ঘুম ভেঙে বিছানা হাতড়ে দেখি নাতনি নেই। এদিকে আমিও তো চোখে দেখতে পাইনে বিশেষ, কিন্তু কিছু তো একটা ছিল বলেই আমার বিশ্বাস। আলমারির ডালাটা শব্দ করে খুলতে আর বন্ধ হতেও শুনেছিলাম, এ আমার স্পষ্ট মনে আছে। মা, নিরুর ভীষণ ভূতের ভয়। আমি জানি, কলকাতার বাড়িতে থাকতে লোডশেডিং হয়ে গেলে মনে নেই আমায় নিয়ে বাথরুমে বাইরে দাঁড় করিয়ে রাখতো। ঢং ঢং শব্দে দেওয়াল ঘড়িতে সকাল 8টার ঘণ্টা বাজতেই এতক্ষণ মা, স্ত্রী আর একমাত্র ছেলে প্রবীণের কথা খাওয়ার টেবিলের অপর প্রান্তে চায়ে চুমুক দিতে দিতে এক মনে শুনে যাচ্ছিলেন বিভাসবাবু। তিনি মুচকি হেসে বললেন, সামান্য একটা দুর্ঘটনা মাত্র। ফটো ফ্রেম মাটিতে পড়ে গিয়ে মায়ের পায়ের কাঁচ বিঁধে গিয়েছে। মায়ের তো অনেক বছর ধরেই ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস, অনেক সময় বিড় করে কথাও বলেন। এবার নিরু সেই দেখে ভয় পেয়ে হয়তো জ্ঞান হারিয়েছিল। খাবার প্লেটে 3টে রুটি আর খানিকটা আলুর ছেঁচকি রেখে প্লেটটা বিভাসবাবুর দিকে বাড়িয়ে দিতে দিতে তার স্ত্রী সুপর্ণা দেবী বলে উঠলেন, দেখো, সব ব্যাপার নিয়ে ঠাট্টা তামাশা করো না। পুরনো বাড়ি, বাড়িটার অতীত ইতিহাস আমরা কেউই জানি না। জেনে কি হবে শুনি? সেই তো একটা না একটা গল্পই বেরিয়ে আসবে। কেউ অপঘাতে মরেছে, না হয় খুন হয়েছে। আচ্ছা সুবর্ণা, পৃথিবীর এমন কোনো দেশ, এমন কোনো বাড়ি কিংবা এমন কোনো অজানা গলি তুমি আমাকে দেখাতে পারবে যেখানে কোনোদিন কোনো দুর্ঘটনা হয়নি কিংবা মৃত্যু ঘটেনি? ও সব জানি না, জানতেও চাই না, কিন্তু কলকাতার বাড়ি ছেড়ে এই বাঁধকুল্লা গ্রামে এই বাড়িটা কিনে ওঠা একেবারে উচিত হয়নি। পশ্চিম মেদিনীপুরে অনেক একটা জঙ্গলাকীর্ণ সবুজে ঘেরা গ্রাম। তারপর ওই মাঝে অনেক দোতলা বাড়ি। মানছি যে এখানকার প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয়ে না এলে হয়তো এমন সুন্দর বাড়ির সন্ধান পেতাম না। তাই বলে নগদ 2 লক্ষ টাকায় কিনে নিলে? কলকাতায় একটা বাড়ি পড়ে রয়েছে, নিজেদের পৈতৃক ভিটে, তার মধ্যে আবার এই বাড়িটা কেনার কি খুব দরকার ছিল? ছিল না বলছো? কবে আমরা কলকাতা ট্রান্সফার নিয়ে যাব তা আমি কিন্তু জানি না। ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করেছি, যেখানে আমার তত্ত্বাবধানে ওরা বড় হয়ে উঠতে পারবে। কলকাতায় কনভেন্ট স্কুলে দিয়েছিলাম তো, দেখলে তো কি ফল হলো। সে একটু একটু দুষ্টুমি খুনসুটি সবাই করে, একটু না হয় বেশি পাকা হয়ে যাচ্ছিল, তাতে কি? দেখো, বাংলা মিডিয়ামে পড়া মানে কিন্তু এটা নয় যে সে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে না। তাছাড়া এই গ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল কোথায় পাবো? দেখো সুপর্ণা, তোমার এসব নিয়ে না ভাবলেও চলবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, নিরু কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখছি না। দেখো,
তোমার মেয়ে বাইরে গিয়ে খেলা করছে হয়তো। এখানে আসার পর তো দুষ্টুমিটা আরো বেড়েছে। এই খোকা, তোর বোনকে নিয়ে আয় তো। সকাল থেকে খাবার নাম নেই, শুধু গোটা বাড়ি চষে বেড়াবে। ততক্ষণে প্রবীণের খাওয়া হয়ে গেছে। সে চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখছি মা, হয়তো বাইরে গিয়ে একা একা খেলছে। আজকাল তো আমার সাথে ঠিকঠাক কথাও বলে না, জানো মা। কেন রে? এই কলকাতায় থাকতে তো দাদা বলতে পাগল ছিল। দাদা না খেলে সেও খাবে না। দাদাকে বকলে সে তো মাটিতে পা ছড়িয়ে হাপুস নয়নে কাঁদবে। দাদা ছাড়া যার এক মুহূর্ত চলে না, তার আবার এখানে এসে কি মতিভ্রম হলো বুঝতে পারছি না বাবা। বাথরুমের ভেতর আলো জ্বালিয়ে ঢুকলো প্রবীণ। নিজের মনে গুনগুন করতে করতে একটা গানও ধরল। ঠিক সেই সময় বাথরুমের আলোটা বার কয়েক দপদপ করে জ্বলতে জ্বলতে নিভে গেল। আলোটা এমন দপদপ করলো কেন? মিটার বোর্ডে কি আবার কোনো সমস্যা হলো? এখানে ভালো কোনো কারিগরকে খুঁজে পাওয়া মানে হাতে আকাশের চাঁদ পাওয়া। এদিকে আবার বোন দিনের পর দিন কেমন যেন হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আপন মনে কথাগুলো বিড়বিড় করতে করতে প্রবীণ কলটা চালু করতে যাবে, ঠিক সেই সময় বাথরুমের আয়নায় ফুটে উঠল এক আবঝা কালো অবয়ব। প্রবীণ মাথাটা নিচু করেছিল বলে বিশেষ টের পায়নি। কালো ছায়া শরীরটার ঘাড় একদিকে কাত করা, মাথার চুলে জমাট বাঁধা কালো ধোঁয়ার স্তর যেন হিংস্র সাপদের মতো গায়ের লোম খাড়া করে রয়েছে। জলের কলে হাত দিতেই প্রবীণের দুই চোখ যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইল। সেখান দিয়ে জল নয়, বেরিয়ে আসছে শত শত কালো চুল। মা! শব্দটা বেশ জোরের সাথে উচ্চারণ করে পেছন দিকে ঘাড় ঘোরাতেই যাবে, ঠিক সেই সময় ঠিক তার ঘাড়ের কাছে এক হিমশীতল ঠান্ডা নিঃশ্বাস পড়ল। কানে ভেসে এলো এক পৈশাচিক নারী কণ্ঠ। প্রবীণ, তোর বোনকে তো আমি সাথে নিয়ে যাব। তুই একা থেকে কি করবি? তুইও আমার সাথে চল। ততক্ষণে আয়নায় ভেসে ওঠা সেই প্রতিবিম্বটি অদৃশ্য হয়েছে। সেটিকে স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক প্রবীণের মাথার কাছে। প্রবীণ কাঁপতে কাঁপতে পেছন ফিরে দাঁড়ালো। না, নেই, কোথাও কিচ্ছু নেই। যেন এইমাত্র সে যা দেখেছে সবটাই মনের ভুল, ভ্রম মাত্র। প্রবীণ বুক ভরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, বাড়িটা এমনই ভুতুরে যে সব জায়গায় শুধু ছায়া দেখা যায়। তো ওসব কিচ্ছু না। বাবা বলেছে ভূত বলে কিছু হয় না। যাই, দেখে আছি বোনটা আবার কোথায় গেল। প্রবীণ বাথরুমের দরজার দিকে পা বাড়াতে যাবে, ঠিক সেই সময় দরজাটা কোনো এক অজানা কারণে সশব্দে বন্ধ হয়ে গেল। আলোগুলো আবারও বার কয়েক কেঁপে উঠল। প্রবীণ সেদিকে ছুটে গেল। দরজায় ধুমধাম আঘাত করে চিৎকার করে বলল, মা, বাবা, ঠাম্মা, তোমরা কোথায়? দরজাটা বাইরে থেকে খুলছে না, মনে হচ্ছে কেউ একটা আটকে রেখে গেছে। অদ্ভুত বিষয়, প্রবীণের এই ডাক কিন্তু খানিকটা দূরে ডাইনিং টেবিলে বসে থাকা কেউই শুনতে পেল না। বলা ভালো, তাদের একটি শব্দ কর্ণগোচর হচ্ছে না। এদিকে প্রবীণ স্পষ্ট শুনতে পাচ্ছে যে বাইরে তার ঠাম্মা বলে চলেছে, আমি জানি, আমার স্থির বিশ্বাস, কাল রাতে নিরুমা বিছানায় ছিল না। আমার চোখ খারাপ হতে পারে, কিন্তু কান দুটো তো ঠিক আছে। আমি স্পষ্ট শুনেছি সে কার সাথে কথা কইছিল। ও তোমার মনের ভুল মা। ঘুমের ঘোরে কি শুনতে কি শুনেছ? তার বাবার গলা। আমারও এই বাড়িটা খুব একটা সুবিধার ঠেকছে না। তুমি তো স্কুলে যাওয়ার পথে পোস্ট অফিসে যাবে বলছিলে না? ওই আশেপাশে স্থানীয় লোকদের কাছ থেকে এই বাড়িটার ব্যাপারে একটু খোঁজ খবর নিও তো। শুনতে পাচ্ছে প্রবীণ, প্রত্যেকের প্রতিটা শব্দ শুনতে পাচ্ছে সে, কিন্তু তার আকুতি কারোর কান অবধি পৌঁছচ্ছে না। ঠিক সেই সময় পেছন থেকে কার যেন গলা ভেসে এলো, লাভ নেই প্রবীণ, লাভ নেই, কোনো লাভ নেই। আমি না চাইলে তোমার কথা কেউ শুনতে পাবে না। প্রবীণের পেছনে আবারও দেখা দিল সেই জমাট বাঁধা অন্ধকার। তার দুটি কালো ধোঁয়াটে হাত দুদিকে প্রসারিত, ধীরে ধীরে তার পা দুটো মাটি থেকে শূন্যে ভেসে উঠছে। কে? পেছনে কে দাঁড়িয়ে?
মনে সাহস সঞ্চয় করে সে ঘাড় ঘোরাতে যাবে, ঠিক সেই সময় সারা শরীরটা শূন্যে মিলিয়ে গেল এবং তারই সাথে বেসিনের কল আপনা থেকেই খুলে গিয়ে একরাশ চুলের গোছা সাপের মতো কিলবিল করতে করতে প্রবীণের দিকে এগিয়ে এলো। প্রবীণ আবারও দরজার দিকে ঘুরে সশব্দে দরজায় উন্মাদের মতো আঘাত করতে লাগলো, আর ঠিক ঠিক তখনই কে যেন বাইরে থেকে দরজাটা খুলে দিল। বাবা! সামনে দাঁড়িয়ে রয়েছেন বিভাসবাবু। তার বুকে আছড়ে পড়ে প্রবীণ হাউ হাউ করে কাঁদতে লাগলো। বাবা, 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 বাথরুমে, বাথরুমে। হ্যাঁ, বাথরুমে। বাথরুমে কি? কে? তুই কার কথা বলছিস প্রবীণ? ওই বাথরুমে কালু। কলটা খুললে জল আসে না, আমি চলে এসে বাবা। আচ্ছা আচ্ছা, আমার সাথে দেখি তো তুই কি দেখেছিস। না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না বাবা, ওখানে আমি যাবো না। এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, আয়। এই প্রবীণ, এই, আরে চোখে দেখ, দুটো চোখ খোল, দেখ কোথাও কিছু আছে? কিচ্ছু নেই। ধীরে ধীরে প্রবীণ চোখ খুলে তাকালো, আর তাকাতেই আবারও ভয়ে চিৎকার করে বাবাকে সজোরে চেপে ধরল। বাথরুমের কোণার দিকটা জুড়ে একরাশ ঘন কালো আধার যেন ঠায় দাঁড়িয়ে রয়েছে, স্থাণুবৎ প্রস্তর মূর্তির মতো স্থির, নিশ্চল, প্রাণহীন। মুহূর্তকালের অপেক্ষা চোখের নিমেষে সেই জমাট বাঁধা কালো অবয়বের মধ্যে যেন এক অদ্ভুত চাঞ্চল্য দেখা দিল। ধীরে ধীরে শূন্যে ভাসতে লাগলো সেটি। অদ্ভুতভাবে বিভাসবাবুর চোখে এসব কিছুই পড়ল না। তিনি তখন প্রবীণকে বলে চলেছেন, বাবা, এত ভয় কেন পাচ্ছিস? আমি তো আছি, ভয়ের কিচ্ছু নেই। প্রবীণ কাঁপা কাঁপা হাতে দেওয়ালের দিকটায় নির্দেশ করল, কিন্তু অবাক কাণ্ড, সেখানে আর কিচ্ছু নেই, কিচ্ছু না, যেন সেখানে আদৌ কিছু ছিলই না। শুধু একটা জমকালো রঙের টিকটিকি বিকট শব্দ করে টিকটিক করে ডেকে উঠে জ্বলন্ত দৃষ্টিতে বাথরুমের মধ্যে উপস্থিত দুজনকে দেখতে দেখতে জানলা গলে বাইরে চলে গেল। দেখলি তো, কিচ্ছু নেই, আমি তো তোকে আগেই বলেছিলাম। কিন্তু বাবা, আমি স্পষ্ট দেখেছি। তুই মনে হয় ওই টিকটিকি দেখে ভয় পেয়েছিস, জানিস তো। আসলে পুরনো বাড়ি তো, তাই এমন টিকটিকি বা নিদেন পক্ষে মাকড়সা দেখাই যায়। কিন্তু বাবা। আর কোনো কথা নয়, যা তোর বোনকে ডেকে নিয়ে আয়, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, যা। মা, ও মা, তুমি কোথায়? এমন দুষ্টুমি করতে নেই মা, এসো, সামনে এসো। ও মা, এসো না। এক দীর্ঘ কালো ছায়া গাছের আড়ালে সরে যেতেই নিরুপমা মাটি থেকে ধুলো ঝেড়ে কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালো। মাটির ওপর পড়ে রয়েছে একটা ছোট গাছের ডাল, রয়েছে আরও একটা জিনিস। এতক্ষণ ধরে সে আনমনে সেই কাজটাই করে চলেছিল। মাটির ওপর গাছের ডাল দিয়ে ঘষে ঘষে সে একটা ছবি এঁকেছে, এক দীর্ঘদেহী নারীর, যার চোখের দিকে বেশিক্ষণ তাকালে শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যায়। চুলগুলো খাড়া হয়ে রয়েছে, হাত দুটো সামনের দিকে প্রসারিত, ঠিক যেন কোনো মা তার সন্তানকে দুহাত বাড়িয়ে কাছে ডাকছে। সামনে সুবিস্তৃত জঙ্গল থাকলেও বাড়ির আশপাশটা তুলনামূলক পরিষ্কার। বাড়িটা কেনার পরেই বিভাসবাবু বাড়ির আশেপাশের জংলি গাছপালা, বুনো লতাপাতা লোক ডেকে কেটে সাফ করিয়ে দিয়েছিলেন। বাড়ির চারপাশে বেড়াও তৈরি করেছেন, যাতে কোনো বন্য জন্তু হঠাৎ করে বাড়ির ভেতর ঢুকতে না পারে। পরিকল্পনা রয়েছে যে কয়েক বছর বাদে সেখানে পাঁচিল তুলবেন। মা, আমি জানি তুমি এখানেই আছো, দেখা দাও, নইলে কিন্তু আমি আমার মায়ের কাছে ফিরে যাব, এই বলে দিচ্ছি। আর কোনোদিন তোমার কাছে আসবো না। বেড়ার ওই প্রান্তে জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠ। ফিরে যাবি মা, আবার ফিরে যাবি? আমায় ছেড়ে যেতে তোর মন কাঁদবে না? তাহলে তুমি দুষ্টুমি করে আমার থেকে লুকিয়ে আছো কেন? আমি যে তোর সাথে লুকোচুরি খেলছি রে মা। লুকোচুরি? কি মজা, কি মজা, লুকোচুরি। তাহলে আয়, আমার কাছে আয়, আমায় খুঁজে বের কর।
ধীরে ধীরে মেয়েটা বেড়ার দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো। আর ঠিক সেই সময় জঙ্গলের মাঝে ফুটে উঠল এক আবছায়া কালো শরীরী অবয়ব। একরাশ মনুষ্য আকৃতির কালো ধোঁয়ার কুণ্ডলী যেন বাতাসে ভেসে চলেছে। মেয়েটি আবারও হাততালি দিয়ে বলে উঠল, এই তো মা, মাকে খুঁজে পেয়েছি, কি মজা কি মজা কি মজা। বেড়ার দরজা ঠেলে সে বাইরে বেরিয়ে আসতেই জঙ্গলের গাছগুলোতে যেন প্রবল এক ঘূর্ণিঝড় উঠল। মনে হলো কোনো এক অদৃশ্য প্রেত যেন পৃথিবীর বুকে ছড়িয়ে দিচ্ছে বিষাক্ত দীর্ঘশ্বাস। একটা অদ্ভুত ফোঁস ফোঁস শব্দ কানে আসছে নিরুপমার। মা, ও মা, তুমি কোথায় গেলে? তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? এই তো এখানেই ছিলে, আবার কোথায় চলে গেলে? ও মা! সামনে বড় গাছটার কয়েকটা পাতা ঝরঝর শব্দে মাটিতে ঝরে পড়ল। প্রতিটা গাছের উঁচু ডালগুলোতে কেউ যেন আঘাত করে যাচ্ছে। গাছগুলো ভয়ঙ্করভাবে দুলে উঠছে। মা, তুমি কোথায় মা? আমার যে বড্ড ভয় করছে মা। ধীরে ধীরে সে জঙ্গলের গভীরে পা বাড়াতে হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো। নীরু, এই নীরু, কোথায় তুই? দাদা, এটা তো দাদার গলা। আমি বেড়া টপকে বাইরে বেরিয়েছি, জানতে পারলে মাকে বললে ভীষণ বকুনি খাওয়াবে। আমি জানি কি করি। হ্যাঁ, তার চেয়ে বরং লুকিয়ে পড়ি, ভারী মজা হবে। নিরুপমা আর কাল বিলম্ব না করে একটা বড় গাছের গুঁড়ির আড়ালে গিয়ে আত্মগোপন করল। বাড়ির মূল দরজা থেকে খানিকটা দূরে গিয়ে আনমনেই নিরুপমার নাম ডাকতে ডাকতে ঠিক সেই জায়গায় পা রাখল প্রবীণ, যেখানে একটু আগেই নিরুপমা এক অদ্ভুত ছবি এঁকে গেছে। উফ, কোথায় যে গেল কে জানে, একে নিয়ে আর পারি না। নীরু, এই নীরু, কোথায় তুই? ছবির ওপর থেকে পা সরাতেই হঠাৎ জঙ্গলের গভীর থেকে একটা মেয়েলি কণ্ঠের খিলখিল হাসির শব্দ শোনা গেল। নীরু গেল না? ও, তার মানে জঙ্গলের ভেতর গিয়েছে। বাবা মা জানতে পারলে তো আস্ত রাখবে না। প্রবীণ সেদিকে ছুটে গেল। এদিকে তারই পায়ের চাপে ততক্ষণে মাটিতে আঁকা সেই ছবি ঘেঁটে গেছে। কিন্তু সেটা লক্ষ্য করল না যে বেড়ার কাছে পৌঁছানোর পরেই আশপাশ থেকে মাটির ডেলা উঠে এসে ধীরে ধীরে সেই থেবড়ে যাওয়া মাটিতে আঁকা ছবিটিকে ধীরে ধীরে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এলো। ছবিটার নিচে ফুটে উঠল একটা শব্দ, মা। প্রবীণ জঙ্গলের ভেতর প্রবেশ করে এদিক সেদিক চাইতে লাগল। নিজেরই পায়ের তলায় পিষে যাওয়া শুকনো পাতার মর্মর শব্দ ভেসে আসছে। জঙ্গলের ভেতর সূর্যের আলো পড়লেও জায়গাটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন। যদিও বাবার সাথে প্রতিদিন সে আর নীরু সাইকেলে চেপে স্কুলে যায়, ফেরার পথেও বাবার সাথেই ফিরে আসে, তবে বাবার সাথে থাকে। কিন্তু আজ সে একা, একদম একা। ঠিক সেই সময় সামনের গাছের আড়াল থেকে একটা সাদা ফ্রকের সামান্য অংশ দেখা গেল। নীরু, ও তাহলে এখানেই নাকি? কানে আবারও ভেসে আসছে সেই একই খিলখিল হাসির শব্দ এবং তারই সাথে এক নতুন সংযোজন। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড, মেম খায় চা বিস্কুট। মেমের মাথায় পাকা চুল, সাহেব বলে বিউটিফুল। গলাটা যে নীরুর তাতে কোনো সন্দেহ নেই। শব্দের উৎস অনুসন্ধান করতে করতে প্রবীণ কান পেতে রইল। পরবর্তী কবিতার লাইনগুলো ভেসে এলো এক মহিলা কণ্ঠ থেকে। এই গলাটা তো ভীষণ চেনা। এই মহিলা কণ্ঠ আমি আগেও শুনেছি। বাথরুমে সেই গায়ে কাঁটা দেওয়া কণ্ঠস্বর। কিন্তু সেটা কি সত্যি নাকি আমার মনের ভুল? ওরে মা, সরে দাঁড়া, আসছে আমার পাগলা দাদা। চেনা কবিতাটার এমন ধারা
আমি পাগল? ফাজলামি হচ্ছে না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। কবিতার তালে তালে শোনা যাচ্ছে হাততালির শব্দ। একটা নয়, বরং জোড়া হাততালির আওয়াজ। হঠাৎ সব স্তব্ধ। না হাসির আওয়াজ, না হাততালির শব্দ, না কবিতার সেই পরিচিত ছড়া। কোথায় গেল? এই তো এখানেই তো ছিল একটু আগে, সবটা শুনতে পাচ্ছিলাম, আবার কোথায় গেল? ঠিক সেই মুহূর্তে খানিকটা দূর থেকে শুকনো পাতার খসখস শব্দ কানে এলো প্রবীণের। কোনো জানোয়ার ভেবে মাটি থেকে একটা মাটির ঢিল হাতে তুলে নিয়ে জায়গাটায় ছুঁড়ে মারতেই ভেসে এলো সেই হাসি। তারই সাথে ছোটবেলায় শোনা সেই ছড়ার পরবর্তী অংশ। পাগলা দাদা খেপেছে, ঢিল ছুঁড়ে মেরেছে। আবারও সেই নিরুপমার গলা। প্রবীণ কান পেতে রইল ছড়ার পরবর্তী অংশ শোনার জন্য। ভেসে এলো আবারও সেই মহিলার কণ্ঠ। ওই তো ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে বনের ফ্রকের কিছুটা অংশ। দাঁড়া। পা টিপে টিপে সেদিকে প্রবীণ হাঁটতে লাগলো। খানিক দূরে যাওয়ার পরেই গাছের আড়াল থেকে খিলখিলিয়ে হাসতে হাসতে ছুটে বাইরে বেরিয়ে এলো নিরুপমা। এ তার কেমন রূপ! চুলগুলো উস্কো খুস্কো, সাদা ফ্রকের জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, চোখের দৃষ্টি ভাসা ভাসা, কেমন যেন ঘোলাটে। মনির সাদা অংশটা ঠেলে বাইরে বেরিয়ে এসেছে, ঠিক যেন তাদের ঠাকুমার সেই দৃষ্টিহীন ঘোলাটে চাহনি। প্রবীণকে দেখে এক জায়গায় থমকে দাঁড়ালো নিরুপমা, আর ঘাটটা একদিকে অদ্ভুতভাবে কাত হয়ে গেল। মুখের হাসিটা কেমন যেন বিশ্রী, দেখলেই গা শিউরে ওঠে। নীরু, তুই এখানে একা একা কি করছিস? কার সাথে কথা বলছিস? মেয়েটি ঘাড় ঘুরিয়ে একবার গাছের আড়ালের দিকে তাকালো। ওদিকে কি দেখছিস? আর এই তো কেমন অবস্থা, চোখ দুটো কেমন যেন। মেয়েটা সেই কথা শুনে ঘাড় নাড়তে নাড়তে আবারও হেসে উঠল। দেখা গেল তার সাদা ঝকঝকে দাঁতের পাটি কেমন যেন খয়াটে কালো বর্ণ ধারণ করেছে। তুমি আমাদের দেখছিলে বুঝি দাদা? হ্যাঁ, দাদা শব্দটা কেমন যেন কৌতুকের সুরে বলে উঠল নিরুপমা। প্রবীণ আমতা আমতা করে জিজ্ঞেস করল, আমাদের এখানে তুই ছাড়া আর কাউকে তো দেখছি না, কিন্তু আমি স্পষ্ট শুনেছি দুটো গলা। এই তোরা কি যেন একটা ছড়া কেটে খেলা করছিলি। আম পাতা চোরা চোরা, মারব চাবুক চড়ব ঘোরা, ওরে বিবি সরে দাঁড়া। তুমিও খেলবে দাদা? না না, খেলবো না, মা বাবা চিন্তা করছে। সকাল থেকে কিছু খাসনি, চল বাড়ি চল বোন। হ্যাঁ, খাইনি বুঝি? হ্যাঁ, তাই তো ভারী খিদে পেয়েছে। মা বলেছে তার সাথে গেলে আমায় অনেক কিছু খেতে দেবে, অনেক অনেক খাবার। হ্যাঁ, আমাদের মা তো তোকে নিয়ে যেতে আমায় পাঠালো, আর তুই কিনা এখানে একা একা, মানে মানে আমি অন্তত আর কাউকে দেখতে পাচ্ছি না। একা? আমি একা কে বললো দাদা? আমার সাথে তো মা আছে। কিন্তু মা তো বাড়ির ভেতরে রয়েছে। ওই মা নয়, মা। কোন মা? আরে আমাদের তো একটাই মা, যে বাড়ির ভেতরে রয়েছে। কথাটা প্রবীণ বলল বটে, তবে খানিক আগে সে নিজেও এমন এক বিভীষিকার মুখোমুখি হয়েছে যা তাকে সত্যি মিথ্যের এমন এক দোলাচলে দাঁড় করিয়ে দিয়েছে যে সে এই মুহূর্তে ঠিক কি ঘটছে সেটা বুঝে ওঠার আগেই নিরুপমার সারা জঙ্গল কাঁপিয়ে এবার এক পৈশাচিক কণ্ঠে হুঙ্কার ছেড়ে উঠল। না না না, এ মা সে মা নয়। মা, মা যে আমার কাছেই আছে, আমার কাছে। হঠাৎ এক অজানা প্রাপ্তবয়স্ক গলা বেরোচ্ছে নিরুপমার কণ্ঠ থেকে।
আমি একে নিয়ে যাবই, তবে তোকে একা রেখে যাব না। আমি তাদের হারিয়েছি, আর কাউকে হারাতে দেব না। যদি কেউ আমার পথে বাঁধা হয়ে দাঁড়ায়, তাকে উপড়ে ফেলে দেব। পাথরের মতো দাঁড়িয়ে রইল প্রবীণ। সে না পারছে পালাতে, আর না পারছে বোনের কাছে যেতে। ঠিক সেই সময় বাড়ির দিকটা থেকে ভেসে এলো বিভাসবাবু এবং সুপর্ণা দেবীর গলা। আওয়াজটা শুনে থমকে দাঁড়ালো নিরুপমা। তার শরীরটা অদ্ভুতভাবে থরথর করে কাঁপতে শুরু করলো। দুহাত বাড়িয়ে শেষবারের মতো বলে উঠল, দাদা, দাদা, মা আমায় তোদের সাথে আর থাকতে দেবে না। সে আমায় নিয়ে যাবে, আমায় নিয়ে যাবে। কথাটা বলেই সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। ততক্ষণে জঙ্গলের ভেতর বিভাসবাবু এবং সুপর্ণা এসে উপস্থিত হয়েছে। ওই তো উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা প্রবীণকে দেখতে পেয়েছে তারা। প্রবীণ তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে। কানে ভেসে আসছে তাদের পায়ে চলার স্পষ্ট আওয়াজ, কিন্তু সামনের দৃশ্য আরো বেশি ভয়ঙ্কর। নিরুপমার অজ্ঞান হয়ে পড়ে থাকা শরীরের মধ্যে থেকে গলগল করে বেরিয়ে আসছে জমাট বাঁধা কালো অন্ধকার। তার সারা শরীর যেন ধোঁয়ায় ঢাকা। ধীরে ধীরে সেটা বাতাসে মিলিয়ে যেতেই প্রবীণ মা শব্দটা উচ্চারণ করে মাটিতে লুটিয়ে পড়ল। তবে এই মা তার আতঙ্কের নাম নাকি তার নিজের মায়ের কাছে সাহায্য প্রার্থনা, সেটা ওর জ্ঞান না ফিরে আসা অবধি বলা কঠিন। কি ব্যাপার মাস্টারমশাই, কোথায় চললেন? এই একটু পোস্ট অফিসের দিকেই যাচ্ছি। কেন আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল নাকি? আরে না না, স্কুল এখনো আরো 1 ঘন্টা চলবে। ওই সহকারী হেডমাস্টারকে স্কুলের দায়িত্ব দিয়ে বেরিয়ে এসেছি। ও তাই বলুন। তো আজ সাথে আপনার ছেলে মেয়ে দুটি কই? দেখছি না যে। ওরা কি স্কুলে রয়েছে নাকি? ওরা আজ স্কুলে আসেনি বলল সে। আসলে দুজনের শরীর বড্ড খারাপ। এই অসময় আবার জ্বর বাঁধিয়ে বসলো নাকি দুজনে? হ্যাঁ? বিভাসবাবু সাইকেল থেকে নেমে দাঁড়ালেন। সাইকেলের স্ট্যান্ড মাটিতে ফেলে বাঁধকুল্লা গ্রামের মোড়ল অনাদিবাবুকে উদ্দেশ্য করে বললেন, আসলে মোড়ল মশাই, ঠিক বুঝতে পারছি না, মানে ব্যাপারটা সুবিধে ঠেকছে না। ঠিক কি হয়েছে বলুন দেখিনি মাস্টার মশাই। আপনাকে দেখে কেমন জানি লাগছে আমার, তাই তো আপনাকে যেতে দেখে সাইকেল দাঁড় করালাম। অন্য মা, ব্যাপারটা ঠিক কি বলুন দেখিনি। হ্যাঁ, যেটা বলছিলাম, মা, আমার মেয়ে আমার স্ত্রীর কাছে কিন্তু যেতে চাইছে না। সে চাইছে অন্য এক মহিলার কাছে যেতে, যাকে সে মা বলে ডাকছে। সেটা যে কে আমি তা জানি না। আমার ছেলে তো আবার এক কালো আবছায়ার মতো কি যেন দেখেছে। সে বলছে ওটাই নাকি নিরুপমার সেই মা। আমি কিছুই বুঝতে পারছি না মোড়ল মশাই। বিষয়টি খুবই সন্দেহজনক মাস্টার মশাই। আচ্ছা মোড়ল মশাই, ওই বাড়ির অতীত ইতিহাস সম্বন্ধে আপনার কি কিছু জানা আছে? দেখুন, আর যাই হোক ভুতুরে অপবাদটা দেবেন না, কারণ ওই বাড়ি নিয়ে এমন কোনো ঘটনা আমি অন্তত শুনিনি আজ অব্দি। তবে যেগুলো হচ্ছে সেগুলো তো উড়িয়েও দিতে পারছি না মাস্টার মশাই। আচ্ছা, আপনি তো বাড়িটা তপনের কাছ থেকে কিনেছিলেন, তাই না? হ্যাঁ মোড়ল মশাই, আসলে কলকাতায় আমাদের নিজেদের বসত বাড়ি রয়েছে। টাকারও যে বিশেষ অসুবিধা এমনটাও নয়। আগে একটা সওদাগরি অফিসে ওই কলম পেশার কাজ করতাম। মাইনে নেহাত মন্দ নয়। বাবাও যা রেখে গিয়েছিলেন সেটা দিয়ে হেসে খেলে সংসার চলে দিব্যি। তাই নিজেকে নিঃস্ব, অসহায় বা গরিব দাবি করে অনুদানও আমি পেতে চাই না, কিংবা ওই দয়ার দৃষ্টিও নয়। তারপর সরকারি পরীক্ষা দিতে দিতে চাকরিটা হঠাৎ করেই লেগে গিয়েছিল। পোস্টিং পড়লো আপনাদের এই গ্রাম। ব্যাস, তলবি দলবা গুছিয়ে ছেলে মেয়েকে নিয়ে সোজা চলে এলাম। তপনের সাথে যতদূর জানি আপনার দেখা হয়েছিল স্কুলে। হ্যাঁ মোড়ল মশাই, আমাদের স্কুলের এক ছাত্রের বাবা তিনিই তো এই বাড়িটার সন্ধান দিয়েছিলেন।
ততদিন আপনারা আমার বাড়িতেই তো উঠেছিলেন মাস্টারমশাই। সত্যি বলতে একা ভালো লাগতো না। মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমি আর আমার স্ত্রী বড্ড একা হয়ে পড়েছিলাম। যাকগে, আমি যতদূর জানি ওই বাড়িটা বেশ কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আচ্ছা মোড়ল মশাই, ওই বাড়িতে আগে কারা থাকতেন জানেন? হ্যাঁ জানি বই কি মাস্টারমশাই, আলবাত জানি। বাঁধকুল্লা গ্রামে ঢোকার মুখে সোনার দোকানটা আপনার চোখে পড়েছিল? হ্যাঁ, কিন্তু কেন? কারণ ওটা ওদেরই বাড়ি ছিল। ওদের এই গ্রামে এবং সদরেও বেশ কয়েকটা সোনার দোকান রয়েছে, 3টে পাকা বাড়িও রয়েছে। তাই যতদূর সম্ভব ওই বাড়িটা তপনকে বিক্রি করার ব্যবস্থা করতে বলেছিল তারা। আর আপনি আসায় সেই কাজটা আরো সহজ হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ মাস্টারমশাই, আসলে এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণের ভারী হ্যাপা, বুঝলেন তো। শহর থেকে যে কেউ এসে কিনবে এমনটারও সম্ভাবনা কম। যাক, আপনি কিনেছেন, ভালোই হয়েছে। ভালো তো হয়েছে, কিন্তু যা সব চলছে তাতে কখন যে কি হয় তা বলা মুশকিল। একবার তপনের সাথে কথা বলতে হবে দেখছি, যদি ও কিছু বলতে পারে। সেই বরং ভালো মাস্টারমশাই। আমি আজ আসি, বুঝলেন, জমির দিকে একটু যেতে হবে, মেলা কাজ পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমিও আজ আসি, অনেকটা বেলা হয়ে গেল, পোস্ট অফিস যেতে হবে। আবারও সাইকেলে উঠে বসলেন বিভাসবাবু। আকাশের দিকে একবার চেয়ে দেখলেন তিনি। কেমন যেন কালো মেঘে ঢেকে রয়েছে, বোধহয় ঝড় আসবে। গ্রীষ্মের সময় এমন কালবৈশাখী ঝড় এলে খানিক স্বস্তি পাওয়া যায় বই কি। বাইরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। অতিরিক্ত উপদ্রব হিসেবে ক্রমাগত বর্ষার ফলার মতো শিলাবৃষ্টি কাঁচের জানলার গায়ে আছড়ে পড়ছে। সময়টা দুপুর হলেও গ্রামের বুকে যেন নেমে এসেছে অকাল সন্ধে। খোকা বোধ করি এখনো ফেরেনি, তাই না বৌমা? না মা, এখনো তোর আসার সময় হয়নি। বাইরে তো মনে হয় ঝড় নেমেছে। শন শন বাতাসের ঝাপটা স্পষ্ট টের পাচ্ছি বৌমা। শুধু কি ঝড় মা, সাথে আবার শিলাবৃষ্টি। এই যে দেখি গোদের ওপর বিষ ফোঁড়া। খোকা যে ওই ঝড় বাদলের দিনে কিভাবে বাড়ি ফিরবে কে জানে। আপনি চিন্তা করবেন না মা, ও তো বলেছিল স্কুল থেকে ফেরার পথে পোস্ট অফিস হয়ে আসবে, ওখানে খানিক সময় হয়তো মাথা বাঁচাতে রয়ে যাবে। তা বটে। আচ্ছা, সকালে নাতি নাতনের সাথে কি কিছু হয়েছিল? সকালে বাইরে থেকে তোমাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিলাম, তাই আর কি। বৃদ্ধার মাথার সাদা চুলে তেল মাখাতে মাখাতে জানলা দিয়ে এক ঝলক বাইরে তাকালো সুপর্ণা। বৃষ্টিটা আরও বেড়েছে। প্রমাণ সাইজের শিলাখণ্ড বারবার এসে আঘাত করে যাচ্ছে জানলায়। বৃদ্ধার কথায় খানিক মৌনতা অবলম্বন করল সে। তারপর ধীরে ধীরে বলে উঠল, ও কিছু না, আপনার নাতনি বেশ দুরন্ত হয়ে উঠেছে মা। সকালে খেলতে খেলতে জঙ্গলের দিকে চলে গিয়েছিল, তাকে আনতে গিয়েছিল প্রবীণ। তারপর তারা ওই কোনো কিছু দেখে বড্ড ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিল। এখন অবশ্য ঠিক আছে। ওরা এখন কোথায় বৌমা? দুজনে আমার ঘরে রয়েছে। তাইলে ঠিক আছে। আসলে কাল রাত থেকে যা সব হয়ে চলেছে। হঠাৎ বৃদ্ধা তার শরীরটাকে বালিশে ঠেস দিয়ে বিছানা থেকে খানিকটা উঠে বসল। বেশ চাপা স্বরে বলে উঠল, বৌমা, এই বাড়িতে কিছু একটা ঘটে চলেছে। আমি জানি এমন কিছু যা স্বাভাবিক নয়। ও ও কিছু না মা, সব ঠিক আছে। ওসব আপনার মনের ভুল। কথাটা সুপর্ণা বলল বটে, তবে তার নিজেরও যে তারই বক্তব্যে বিশেষ বিশ্বাস নেই সেটা বোঝা গেল তার কাঁপা কাঁপা কণ্ঠস্বরে। কিন্তু আমি শুনেছি, অনুভব করেছি, রাতের বেলা নিরু বিছানায় ছিল না। আমি এই ঘরে তৃতীয় কারোর অস্তিত্ব টের পেয়েছি বৌমা। বিশ্বাস করো,
আচ্ছা, এসব নিয়ে বেশি ভাবতে হবে না মা, আমি স্নানে যাচ্ছি। এরপর ভাতও তো বসাতে হবে, বেলা হয়ে এলো। রান্নাটা আগেই হয়ে যেত যদি না। কথাটা শেষ না করেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো সুপর্ণা। অযথা বৃদ্ধাকে ভয় দেখিয়ে কি লাভ? এ বাড়িতে কিছু একটা তো রয়েছে, সে কথা সে আগেই খানিকটা হলেও বুঝেছিল। একটা কান ফাটানো বাজ আছড়ে পড়ল মাটিতে। গোটা বাড়িটা যেন থরথরিয়ে কেঁপে উঠল। নোনা ধরা দেওয়ালের বিবর্ণ সাদা রঙে যেন মিশেছে আলকাতরার কালো প্রলেপ। সুদীর্ঘ ছায়া শরীরটা মাটি থেকে প্রায় কয়েক হাত উচ্চতায় ভাসছে যেন। তার সারা শরীর জুড়ে শুধুই একরাশ কালো ধোঁয়া। ধোঁয়াটে কালো হাত দুটো সামনের দিকে বাড়াতেই শূন্যে ভাসতে থাকা নিরুপমার বলটা বাতাসে ভাসতে ভাসতে তার হাতের মুঠোয় এসে স্থির হলো। ছোট্ট নিরু হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা। ছোট্ট নিরু হাততালি দিয়ে বলে উঠল। বিছানায় তখনও অকাতরে ঘুমিয়ে রয়েছে প্রবীণ। আজ সকাল থেকে যা সে দেখে চলেছে সেসব তার দুর্বল স্নায়ুতন্ত্র নিতে পারেনি। ছায়া শরীরটি আবারও হাতে ধরে থাকা বলটা শূন্যে ছুঁড়ে মারতেই সেটি মাটিতে আঘাত হানল। ছোট্ট মৃদু একটা টুক শব্দ, আর পর মুহূর্তেই প্রবীণ চোখ মেলে তাকালো। একটা শব্দ হলো মনে হয়। হ্যাঁ, কিসের শব্দ? বড় ঘরটার কোণার দিকে তখনও তার চোখ যায়নি। সে লক্ষ্য করেনি যে তার বোন বিছানায় নেই। সে বিছানা থেকে উঠে বসে জানলার দিকে তাকালো। বাইরে বেশ বৃষ্টি নেমেছে দেখছি। নিরু, জানলাটা কি বন্ধ? বাকি কথাটা শেষ হওয়ার আগেই বিছানার দিকে চোখ ফেরালো প্রবীণ। এ কি, বোন কোথায়? ঠিক সেই সময় ঘরের কোণ থেকে খিলখিলে হাসির শব্দ ভেসে আসতে লাগলো। জঙ্গলে যেটা দেখেনি সে, এবার সেটাও তার চোখে পড়ল। নিরুপমা শূন্যে বল ছুঁড়ে চলেছে। বিপরীত প্রান্তে দেওয়ালের অর্ধেক অংশ জুড়ে ভেসে উঠেছে আবছায়া অন্ধকারাচ্ছন্ন ধোঁয়ায় ঢাকা এক শরীরী অবয়ব। লাল রঙের বলটা মাটিতে একবার আছড়ে পড়ে আবারও শূন্যে উঠে সেই ধোঁয়ায় ঢাকা অবয়বটির কাছে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। নিরুপমা, তুই কার সাথে খেলছিস? আয় দাদা, আয়, আমাদের সাথে খেলবি না? এসো প্রবীণ, আমাদের সাথে খেলতে এসো। আমরা তিনজন একসাথে থাকবো, খেলা করব, ভারী মজা হবে। প্রথম কথাটা নিরুপমার মুখ থেকে বেরিয়ে এলেও পরের কথাগুলো যেন সেই ছায়া শরীরের মুখ থেকে বেরিয়ে এলো। টুপ করে বলটা মাটিতে খসে পড়ল। ধীরে ধীরে সেই বলটা গড়াতে গড়াতে এসে হাজির হলো ঠিক প্রবীণের পায়ের সামনে। এসো প্রবীণ, এসো, আমাদের সাথে এসো। মায়ের কাছ থেকে দূরে থাকতে হয় বলো? বড্ড কষ্ট লাগে যে মায়ের। ধীরে ধীরে সেই মাটিতে গড়িয়ে আসা বলটা যেন বদলে যাচ্ছে। সেটা পরিণত হচ্ছে এক অতিশয় কদাকার কুৎসিত বৃদ্ধার মুখাবয়বে। বলটা আপনা থেকেই মাটি থেকে শূন্যে ভেসে উঠল। বলের জায়গায় ফুটে উঠল এক বৃদ্ধার মুখ, যার সন পাকানো সাদা চুল যেন বাতাসে উঠছে। তুবড়ে যাওয়া দুটো গাল, মুখে অসংখ্য বলিরেখা, চোখের মনির জায়গাটা প্রাণহীন ফ্যাকাশে, ঠিক যেন উজ্জ্বল সাদা দুটো আলো। সেটা প্রবীণের চোখের দিকে স্থির। এই মুহূর্তে বলটাই যেন কথা বলে চলেছে। আমায় হাতে নাও প্রবীণ, আমায় নিয়ে খেলা করো। বাথরুমের দরজা খুলতে গিয়ে বুঝলো সেটা যেন দেওয়ালের সাথে আঠার মতো সেঁটে গেছে। কিছুতেই খোলা যাচ্ছে না। নিরেট পাথর দিয়ে তৈরি। বাইরে বাইরে কে আছো? দরজাটা খুলে দাও। প্রবীণ, নিরুপমা, তোরা কে কোথায় আছিস? দরজাটা মনে হয় বাইরে থেকে আটকে গেছে, খুলে দিয়ে যা। এত ভয়ের মধ্যেও বাথরুমের ভেতরে ঠিক কি চলছে সুপর্ণা বাইরে প্রকাশ করল না। ওই গুচ্ছ গুচ্ছ কালো চুল ধীরে ধীরে তার পা বেয়ে ওপরে উঠছে। সুপর্ণা এক ঝটকা মেরে চুলের গোছাটাকে নিচে ফেলতেই সেগুলো আবারও এঁকে বেঁকে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আবারও ভেসে উঠল এক নারী কণ্ঠ। আয়নায় ফুটে উঠল একটা শরীর। হ্যাঁ, তার নিজেরই শরীর, কিন্তু সে কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? কি দেখছো সুপর্ণা? তুমি আর আমি বুঝি আলাদা? তুমিও যা, আমিও তাই। এই এই দেখো, দেখো না, দেখো, দেখো না। আয়নায় ফুটে ওঠা সুপর্ণার প্রতিবিম্বটা তার নিজের হাত দুটো পেটের কাছে চেপে ধরল। সেখানে যে চামড়া ফাটার দাগ স্পষ্ট ফুটে উঠেছে, সেটা মাতৃত্বের চিহ্ন। এই একই দাগ যে সুপর্ণার নিজের শরীরেও রয়েছে। তুমি কে? আমি
আমি কে? আমিও যে মা, তুমিও মা, আমিও মা, তাই তোমার সন্তান আমারও সন্তান। কখনো না, ও আমার সন্তান। না না না, ওরা আমার সন্তান, ওরা আমার সন্তান। আর আমি ওকে আবার সঙ্গে নিয়ে যাবই, আমি ওকে আমার সঙ্গে নিয়ে। ঝাঁঝের সাথে বলে উঠল সুপর্ণার প্রতিবিম্ব। কখনো না, আমি নিয়ে যেতে দেব না। আয়নার এই প্রান্তে দাঁড়ানো সুপর্ণার এই কথা শুনে সুপর্ণার প্রতিবিম্বের রূপ ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। তাকে ঘিরে ধরল এক রাশ জমাট বাঁধা কালো কুয়াশার চাদর। ধোঁয়াটে হাতের তর্জনী নির্দেশ করে আয়নায় ফুটে ওঠা সেই প্রতিবিম্ব বলল, তবে তাই হোক, তুই নিচে ওদের প্রাণ কেড়ে নিয়ে ওদের শুকনো শরীর আমার হাতে তুলে দিবি। মানেটা ঠিক কি সেটা বুঝে ওঠার আগেই ঝনঝন শব্দ করে কাঁচ ভেঙে মাটিতে আছড়ে পড়ল। সেখান থেকে গলগল করে বেরিয়ে এলো পাক খেতে থাকা ধোঁয়া। সুপর্ণা প্রাণপণে দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে এক হাত মুঠো করে পেছন দিকে দরজার গায়ে আঘাত হানতে লাগলো। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! পাক খেতে থাকা ধোঁয়া মুহূর্তের মধ্যে সুপর্ণার শরীরে মিশে যেতেই তার শরীরটা বাতাসে ভেসে উঠল। মুহূর্তকালের অপেক্ষা, সুপর্ণার দেহটা আবারও মাটিতে আছড়ে পড়ল। তার সারা শরীর যেন মোমের মতো সাদা রং ধারণ করল। ক্ষয়ে যাওয়া কালো দাঁতের শাড়ি বের করে সশব হেসে এসে বলে উঠল, এইবার জমবে খেলা, আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে। বাঁচবে না, কেউ বাঁচবে না। আলমারির পাল্লা দুটো সজোরে খুলে যাওয়ায় হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল বৃদ্ধার। কি রে, কথা বলছিস না যে? কে এলি? আমি। ও, বৌমা বুঝি? হ্যাঁ। আলমারি খুললে যে কোনো দরকার আছে বুঝি? দরকার কার নেই, সবার আছে। আমার প্রয়োজনীয়তা আবার একটু বেশি। কি সব বিড়বিড় করে বলে যাচ্ছ? হ্যাঁ, বলি রান্নার ভাত চাপালে? খিদে তো মানুষের পায়, যদিও আমারও খিদে আছে, তবে সেটা বললে তুমি সহ্য করতে পারবে না। কি সব হেয়ালি করে যাচ্ছ তুমি বৌমা? বলি অসময় স্নান সেরে এলে আবার জ্বর বাঁধালে তো মুশকিল। খোকাও তো ঘরে নেই। দেখি এদিক পানে এসো দেখি একবার, তোমার শরীরটা ছুঁয়ে দেখি। অবস্থা তো সুবিধে ঠেকছে না। ওফ, খালি বক 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 বক। এই, তুমি থামবে? এ তুমি কিভাবে কথা বলছো বৌমা? তাছাড়া তুমি তো আমায় তুমি বলে ডাকতে না, সব সময় আপনি আজ্ঞে করতে। কি হয়েছে বলো তো তোমার? তুই বলিনি বুড়ি, তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। বৌমা, তুমি কিন্তু আমায় অপমান করছো। আমি খোকা এলে কিন্তু তোমার নামে বিচার দেব। ঘুরে দাঁড়ালো সুপর্ণা। যদিও তার এমন সাদাটে বর্ণহীন শরীরী অবয়বই বৃদ্ধা দেখতে পাচ্ছেন না, তবে নাকে ভেসে আসছে কেমন যেন এক বাসি মরার গন্ধ। হঠাৎ এক হিমশীতল অনুভূতি টের পাওয়ায় চমকে গেলেন সেই বৃদ্ধা। তার গলায় একটা ঠান্ডা হাত এসে পড়েছে। কে কে তুমি? তুমি তো আমার বৌমা না? আমার বৌমা কোথায়? তোর বৌমা যে আমার কাছে আছে বুড়ি। এই দেখ দেখ, আমার বাড়ি জ্বর। খিদেও বেশ পেয়েছে। তোর 2 নাতি নাতনি, তারাও তো অভুক্ত। কথাটা বলতে বলতে হঠাৎ হাতটা সরিয়ে নিল সুপর্ণা। ধীরে ধীরে তার সাদা চোখের মণি মেলে ধরল বৃদ্ধার ঘোলাটে চোখের ঠিক সামনে। তোর শেষ ইচ্ছেটা আমি পূর্ণ করলাম বুড়ি, যাতে মরার আগে মৃত্যুকে কাছ থেকে দেখতে পাস। এমন সৌভাগ্য কজনের হয়? হ্যাঁ, বেশ কয়েকবার চোখের পাতা দুটো পিটপিট করে উঠল সেই বৃদ্ধা। কিছু একটা যেন হচ্ছে, খুব বড় কোনো পরিবর্তন, যা একদিকে আশীর্বাদ আবার অন্যদিকে চূড়ান্ত অভিশাপ। তার চোখের দৃষ্টি স্বচ্ছ হয়ে আসছে। সে দেখতে পাচ্ছে সবকিছু, হ্যাঁ সবকিছু।
নোনা ধরা দেওয়াল, কাঠের সেই আলমারি, সেই পালঙ্ক, দেওয়ালের গায়ে পুঁতে রাখা ছোট্ট লোহার পেরেক যেখানে কাল রাতেও ঝুলছিল একটা ফটো ফ্রেম, আর চোখের সামনে স্বয়ং সুপর্ণা। না, ঠিক সেই চেনা মিষ্টি বৌমাটি নয় যাকে তার মা নিজে দেখে শুনে তার ছেলের জন্য নিয়ে এসেছিল, বরং আলাদা, একদম আলাদা। ক্ষয়ে যাওয়া কালো দাঁতের শাড়ি বের করে অদ্ভুতভাবে হেসে উঠল সুপর্ণা। কি কি ভাবছিস বুড়ি? চোখের দৃষ্টি ফিরে আসার আনন্দ উদযাপন করবি নাকি মৃত্যুর বুক ফাটা কান্না? হ্যাঁ? কে কে তুমি? তুমি এটা কিভাবে করলে? বলেছিলাম না বুড়ি, তোর বৌমা আর আমি এখন একই শরীরে রয়েছি, ঠিক যেন তুই সতীন। কথাটা বলে আবারও বৃদ্ধার চোখের ওপর তার দৃষ্টি রাখল সুপর্ণা। মা, কিন্তু মা তো একটাই হয় বুড়ি, মা তো একটাই হয়, কিন্তু এবার যে তোকে মরতে হবে বুড়ি। বৃদ্ধার চোখ দুটো কেমন যেন আবারও ঝাপসা হয়ে উঠল। না, সে দেখতে পাচ্ছে ঠিকই, তবে শুধু একটাই জিনিস, ওই দেওয়ালে গেঁথে রাখা পেরেক। হঠাৎ কোনো কথা না বলে মন্ত্রমুগ্ধের মতো বিছানা থেকে উঠে বসলেন ওই বৃদ্ধা। ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই দিকে। পেরেকের গায়ে আলতো করে হাত বুলিয়ে নিজের একটা চোখের পাতা হাত দিয়ে টেনে ধরলেন। তারপর বিড়বিড় করে বলে উঠলেন, মৃত্যুই আসল সত্যি, বাকি সবই মোহ মায়া, সংসারে জাঁতা কলে ঘুরতে থাকা এক আদিম সত্তা। তবে এই গলা বৃদ্ধার নয়, যেন তার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। এরপর তড়িৎ গতিতে সেই চোখটা গেঁথে দিলেন তিনি পেরেকের ভেতর। পেরেকটা যেন চোখ ভেদ করে তার ব্রহ্মতালুতে গিয়ে আঘাত হানল। ধপ করে বৃদ্ধার শরীরটা মাটিতে আছড়ে পড়ল। এদিকে আলমারির সাথে লাগোয়া আয়নায় ফুটে উঠল এক অচেনা প্রতিবিম্ব। বিছানায় বসে দুটো পা দোলাতে দোলাতে ঘর ফাটিয়ে হেসে চলেছে সুপর্ণা, কিন্তু আয়নায় পড়া তারই প্রতিবিম্বের রূপ সম্পূর্ণ ভিন্ন। সেখানে ফুটে উঠেছে এক ভিন্ন শরীর, এক অতি কদাকার রূপ। তুবড়ে যাওয়া দুটো গাল, মাথায় কাঁচা পাকা চুল, দেখলে মনে হয় যেন অকাল বার্ধক্য গ্রাস করেছে তাকে। হাসতে হাসতে সে বলে চলেছে, আমায় অনুভব করা এত সহজ নয়। চোখ না থাকতেও যে আমার অস্তিত্ব টের পেয়েছে, সে যে আমার জন্য বিপদ। সরিয়ে দিলাম, চিরতরে সরিয়ে দিলাম। এবার আরো দুটো কাজ বাকি। আপনি কি নিশ্চিত যে এই বাড়ির কোনো সমস্যা নেই তপনবাবু? দেখুন মাস্টারমশাই, আমার এই গ্রামেই বড় হয়ে ওঠা। কুঞ্জদের বিরাট ব্যবসা, বেশ কয়েকটি সোনার দোকান ছাড়াও 3-3টে বাড়ি রয়েছে। তার মধ্যে এই বাড়িটি এক কথায় জঞ্জলের মতো পড়েই ছিল। বেশ কয়েক বছর আগে অবধিও তো এক পরিবারকে ভাড়া দিয়েছিলাম, কিন্তু কই, তারা তো এমন কিছুই বলেনি। বলতে তো আমিও চাই না তপনবাবু, কিন্তু সবাই বড্ড ভয়ে পেয়ে রয়েছে। আচ্ছা, জঙ্গলের মাঝে এত বড় একটা বাড়ি বানানোর অর্থ কি? যদি বলি মাস্টারমশাই, আপনি জঙ্গলের মাঝে বাড়িটা কিনতেই বা গেলেন কেন? তপনবাবু, প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না, উত্তর হয়। বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু মাস্টারমশাই আপনি আগে আমার প্রশ্নের উত্তরটা দিন তো। ভালো লাগলো তাই। এমন একটা বাড়ি, তাও আবার এতটা জায়গা জুড়ে, সবুজের মাঝে, প্রকৃতির কোলে, মনোমুগ্ধকর পরিবেশে অন্তত বাস করা যাবে, এমনকি সবার ভাগ্যে জোটে। প্রথমে ভেবেছিলাম হয়তো ভাড়াই নেব, কিন্তু পরে বাড়িটার দাম শুনে ভাবলাম কিনেই নি। অতিরিক্ত সম্পদ হয়ে পড়ে থাকবে, ভবিষ্যতে না হয় আমার ছেলেমেয়েরাই আসবে এখানে ছুটি কাটাতে। ঠিক তাই মাস্টারমশাই, কুঞ্জদের এক পূর্বপুরুষ ঠিক এই কারণেই বাড়িটা বানিয়েছিলেন। শুনেছি তো আগে সেখানে তারাই থাকতো, পরে অবশ্য বাড়িটা ফাঁকাই পড়েছিল। এখন তো বেশ কিছু আধুনিক ব্যবস্থাপনাও রয়েছে। বাড়িটাকে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে এত কিছু করা, বুঝতেই তো পারছেন। সম্পদ পড়ে থাকুক বা ব্যবহৃত হোক, মাস গেলে সরকারকে মোটা টাকা কর তো গুনতেই হয়। আচ্ছা, আর তাই ওরা বিক্রি করতে রাজি হলো, তাই তো? হ্যাঁ মাস্টারমশাই, ঠিক তাই। কিন্তু আপনি যেমনটা ভুতুড়ে অপবাদ দিচ্ছেন, এমন ঘটনা কিন্তু আমি শুনিনি। কিন্তু যেগুলো ঘটেছে সেগুলো তো বিশ্বাসও করতে চাইছি না, আবার পুরোপুরি অবিশ্বাস করেও যাই কোথায়।
মাস্টারমশাই, আপনি শিক্ষিত ব্যক্তি, এসব ঘটনা নিতান্তই কাকতালীয়, তাই গুজব ছড়াবেন না দয়া করে, কানও দেবেন না এতে। আজ আপনাকে পোস্ট অফিসে পেয়ে গেলাম তপনবাবু, তাই রক্ষে, নইলে আপনার সাথে আমাকে এমনিতেই দেখা করতে যেতে হতো। বৃষ্টিটা ধরে এসেছে, তবে তীব্র জলো বাতাস তখনও বইছে। ভালোই হলো দেখা হয়ে গেল মাস্টারমশাই। তবে তপনবাবু, আমি একটা অন্য কথা ভাবছি জানেন। সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করা গেলেও একটা বিষয় বড্ড খটকা লাগছে। কোন বিষয় মাস্টারমশাই? তপনবাবু, কাল রাত থেকে কি কি ঘটেছে সবই তো আপনাকে বলেছি। আজ সকালে যখন আমার ছেলে প্রবীণ এবং আমার মেয়ে নিরুপমাকে অজ্ঞান অবস্থায় বাড়ির ভেতরে নিয়ে আসছিলাম, ঠিক সেই সময় একটা জিনিস আমার চোখে পড়ল। মানে ব্যাপারটা হয়তো আপনার বালখিল্য মনে হতে পারে, বা মনে হতে পারে হয়তো শিশু মনের কল্পনা, তবে আমার ভারী খটকা লেগেছিল। কি জিনিস মাস্টারমশাই? একটা ছবি। কেমন ছবি মাস্টারমশাই? মাটিতে গাছের ডাল কিংবা হাত দিয়ে একটা ছবি, বা কোনো একটা শিল্প, বা আপনি মৃত্তিকা শিল্পও বলতে পারেন। কেমন সেই ছবি? মানে ছবিটা অদ্ভুত তপনবাবু, ভারী অদ্ভুত। আমার মেয়ে নিরুপমা এক অদ্ভুত মহিলা ছবি এঁকেছে, যদ্দূর আমি বুঝতে পারলাম, বা আঁকার চেষ্টা করেছে। একজন মহিলা, বড়ই অস্বাভাবিক দেখতে, খানিকটা যেন অপ্রকৃতিস্থ, চোখ নাক মুখ কিছুই বোঝার উপায় নেই। যদিও সেটাই তার রূপ নাকি আমার মেয়ের মনের কল্পনা তা আমি জানি না। নিচে ছোট করে লেখা মা। মা মানে আপনার স্ত্রী? আরে না, তাহলে তো হয়েই যেত। এই মা শব্দটা আমি আমার ছেলে এবং মেয়ের মুখে আরও কয়েকবার শুনেছি। আমার ছেলে নাকি এক কালো ধোঁয়া ধোঁয়া অবয়বকে দেখেছে, যে তাকে এটা জানিয়েছে যে সে নাকি তার মা, এবং সে তাদের সাথে করে নিয়ে যেতে চায়। এবার আমার স্ত্রী ছাড়া অন্য কোনো মা না, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, যা রটে তার কিছু তো বটে। আচ্ছা মাস্টারমশাই, ওরা কি আপনার নিজের ছেলে মেয়ে? ক্ষমা করবেন মাস্টারমশাই, আসলে কৌতূহল জাগলো তাই জিজ্ঞাসা করলাম আর কি। আসলে এমন কোনো ঘটনা ওই বাড়িতে এর আগে আমি ঘটতে তো শুনিনি। যদি এমন কিছু থেকেও থাকে তাহলে বিষয়টি অন্যদিকে ইঙ্গিত করছে। হয়তো কোনো অতৃপ্ত আত্মা বাড়িতে ঢোকার আগেই আপনার পিছু নিয়েছিল। দেখুন, কি থেকে কি হয়েছে বা কে পিছু নিয়েছে তা আমি জানি না, তবে এই মা শব্দটা বড়ই ভাবাচ্ছে আমাকে তখন বলবো। হ্যাঁ, একটা বিষয় যেটা আমি, আমার মা, আমার স্ত্রী ছাড়া কেউ জানেন না, সেটা হলো নীরু আমাদের নিজের মেয়ে নয়। কথাটা বলে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন বিভাসবাবু। সিগারেট চলবে? কখন যেন পকেট থেকে এক প্যাকেট সিগারেট বের করে পোস্ট অফিসের ভেতরের বেঞ্চের ওপর রেখেছিলেন তপনবাবু। সেটা বিভাসবাবু খেয়াল করেননি। পোস্ট অফিসের সময় অবশ্য অতিক্রান্ত হয়ে গেছে। গ্রামের বুকে সন্ধে নেমেছে। মনটা কেমন যেন উসখুস করছে বিভাসবাবুর। ওইদিকে বাড়িতে তার অনুপস্থিতিতে কি ঘটে চলেছে সেটা ভেবেই তার মনটা ব্যাকুল হয়ে উঠছে। হাত বাড়িয়ে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করলেন তিনি। নিরুপমা আসলে আমাদের মেয়ে নয়, দত্তক কন্যা। আসলে প্রবীণ হওয়ার পর আমাদেরও একটা মেয়ের বড় ইচ্ছে ছিল, তবে আমার স্ত্রীর কিছু দৈহিক সমস্যা ধরা পড়ায় সেটি আর সম্ভব হয়ে উঠছিল না। আসলে তার পেটে পাথর জমেছিল। অপারেশনের সময় তার ডিম্বাশয় কেটে বাদ চলে যায়। তারপরেই আমরা সিদ্ধান্ত নিই যে একটা ফুটফুটে মেয়ে সন্তান দত্তক নেব। কলকাতার অনুরাধা সেবাশ্রম থেকে আমরা নিরুপমাকে দত্তক নিই। শুনেছিলাম মেয়েটি গরিব ঘরের, তাই ওর মা ওকে অনাথ আশ্রমে রেখে দিয়ে গিয়েছে। যদিও নিরু জন্মাবধি আমাদেরই ওর বাবা মা বলে জেনে এসেছে। বিভাসবাবু, এটা হতেও তো পারে যে নীরু যাকে মা বলে ডাকে, মানে আপনার ভাষায় সেই ছবির মহিলাটি, উনি তার আপন মা। হয়তো সম্প্রতি তিনি মারা গিয়েছেন এবং প্রেত রূপে তাকে দেখা দিয়েছেন। মানে এটা তো আগে ভাবিনি তপনবাবু। হ্যাঁ, এবার ভাবুন, ভাবার কিন্তু সময় চলে এসেছে। এটা জানার অবশ্যই একটা উপায় রয়েছে। আচ্ছা, এখানে কাছাকাছি কোনো ফোনের বুথ রয়েছে? আমার ডায়েরিতে ওই সেবাশ্রমের নম্বর রয়েছে, যদি কথা বলে কিছু জানতে পারি। এই তো বৃষ্টিটাও কমে এসছে, হালকা বাতাস দিচ্ছে।
হ্যাঁ, কাছেই রয়েছে তো, চলুন আমি নিয়ে যাচ্ছি। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে দুজন ধীরে ধীরে হেঁটে গেল। সামনের দিগন্ত জুড়ে পড়ে রয়েছে জমাট বাঁধা কাদা। একটা কালো বেড়াল মিউ শব্দ করে ডেকে উঠে কোথায় যেন মিলিয়ে গেল। হ্যালো, অনুরাধা সেবাশ্রম? হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বিভাস রায় কথা বলছি। কিছু বছর আগে আমি আপনাদের অনাথালয় থেকে একটা কন্যা সন্তান দত্তক নিয়েছিলাম। সেই ব্যাপারেই কিছু বলতে চাই এবং জানতেও চাই। ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো এক মহিলার কণ্ঠস্বর। কিন্তু আমাদের রেকর্ডে তো মেদিনীপুর থেকে কেউ এসে দত্তক নিয়েছে এমনটা উল্লেখ নেই। কি নাম বললেন যেন? বিভাস রায়। হ্যাঁ, এই নামের একজন তো বেশ কিছু বছর আগে আমাদের এখান থেকে নিরুপমা বলে একটা মেয়েকে দত্তক নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সেই বিভাস। তখন কলকাতায় থাকতাম, বর্তমানে মেদিনীপুরের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাই জন্যই আমাদের লোক আপনাদের বাড়ি গিয়েছিল। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। দত্তক নেওয়া ছেলে মেয়েরা কেমন আছে, তাদের কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জানার জন্যই গিয়েছিল। কিন্তু বাড়ি তালাবন্ধ অবস্থায় দেখে এসেছে তারা। আপনার উচিত ছিল আপনি যেখানে যাচ্ছেন সেখানকার ঠিকানাটা আমাদের বলে যাওয়া। ক্ষমা করবেন, আসলে এমন কোনো নিয়ম রয়েছে আমি আগে জানতাম না। হ্যাঁ, নিরুপমা ভালোই আছে। আমি শুধু একটা বিষয় জানতে চাই। কি বলুন? ওর আসল মায়ের খবর কি? মানে উনি কি বেঁচে রয়েছেন নাকি? আমরা এসব খবর গোপন রাখি। দয়া করে যদি একটু জানান তাহলে বাধিত হব। এত করে যখন বলছেন, ঠিক আছে, আমি দেখছি। অনেক ধন্যবাদ। আসলে এটা একটা এসটিডি বুথ। আপনি যদি জেনে আপনাকে একটা নম্বর দিচ্ছি, সেখানে যদি একবার ফোন করে জানাতে পারেন তাহলে খুব ভালো হয়। এসটিডি বুথের নাম্বারটা ফোনে বলতেই ওই প্রান্তে থাকা মহিলাটি সেটি একটি কাগজে টুকে নিলেন। ঠিক আছে বিভাসবাবু, আপনি একটু অপেক্ষা করুন, আমি জানাচ্ছি। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটা যদি ঠিক হয় তাহলে সমূহ বিপদ, আর যদি সেটা না হয় তাহলে কি তপনবাবু? কুঞ্জদের দোকানে গিয়ে বিশেষ লাভ নেই। ওখানে তো ওর বড় আর ছোট ছেলেটা বসে। ওরা ব্যবসায়ী মানুষ, এসবের আর কি জানবে। তবে যদি ওই বাড়িতে অতীতের কিছু ঘটে থাকে তাহলে সেটা বললেও বলতে পারবেন একমাত্র ওই দুই ভাইয়ের বাবা বিনোদ কুঞ্জ। বয়স হয়েছে, সম্প্রতি চলাফেরার শক্তিও হারিয়েছেন। বেশিরভাগ সময় খাটে বসে থাকেন, নইলে জানালার ধারে চেয়ারে বসে বই পড়েন। সেখানে একবার যেতে হতে পারে। প্রত্যুত্তরে বিভাসবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বুথের ফোনটা সশব্দে বেজে উঠল। বিভাসবাবু ফোনটা তুলে হ্যালো বলতেই ওই প্রান্ত থেকে আবারও সেই মহিলা কণ্ঠ ভেসে এলো। বিভাসবাবু, নিরুপমার মা সম্পূর্ণরূপে সুস্থ এবং জীবিত রয়েছেন। ওনার কোনো সমস্যা হয়নি। ওনার নম্বরটা কি পাওয়া যাবে? ক্ষমা করবেন, এই কাজটা আমি করতে পারবো না, নিষেধ রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ফোনটা কেটে যেতেই তপনবাবু প্রশ্ন করলেন, কি বললেন উনি? নিরুপমার আসল মা জীবিত। চলুন তাহলে কুঞ্জদের বাড়িতেই যাওয়া যাক, যদি কিছু জানা টানা যায়। আচ্ছা, তাই চলুন। বরং সন্ধ্যা নেমে এলো, স্ত্রী হয়তো চিন্তা করছে, কিন্তু সত্যিটা না জেনে আমি ফিরছি না। কতক্ষণ মাটিতে অজ্ঞান হয়ে প্রবীণ শুয়েছিল সে জানে না। ভাষা ভাষা কয়েকটা দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠছে। সেই লাল বল, কালো আবছায়া অবয়ব, আর তারপরেই তো না, এর চেয়ে বেশি আর কিছুই মনে আসছে না তার। মাথাটা বেশ ভার লাগছে। উঠে বসল সে। মা, মা, তুমি কোথায়? সন্ধ্যায় গেল অথচ এখনো কেউই ঘরে এলো না কেন? আর মনিবা কোথায়? নিরুপমার কথা মনে পড়তেই প্রবীণ সামনের দিকে চেয়ে দেখল। ইলেকট্রিসিটি নেই, সম্ভবত ঝড় বৃষ্টির দরুন লাইনে গন্ডগোল। গোটা বাড়িটা যেন অন্ধকারে ঢেকে রয়েছে। হঠাৎ মাটি থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে দুই পা যেতেই কিছু একটা পায়ে লাগলো তার। একটা নরম শরীর। বোন, এই তো সে। এই ওঠ 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 বলছি। তোর কি কিচ্ছু মনে নেই নিরু? হ্যাঁ আছে তো, ওই তো মায়ের সাথে খেলা করছিলাম, তারপর কি যে হলো, বড্ড ঘুম পেয়ে গেল, আমার না মনে নেই। আবার সেই মা? আরে আমাদের একটাই মা, একজনই মা আমাদের। তাহলে সে যে বলেছিল
যে সে নাকি মা, তাকে মা বলে ডাকতে বলেছিল যে? তোর পাগলি, মা কি আবার দুটো হয় নাকি? ও নিশ্চয়ই অন্য কেউ। আমি জানি ওকে আগেও দু একবার আমি দেখেছি। ওকে দেখলে ঠিক ঠিক মা বলে মনে হয় না, বড্ড ভয় করে। ভয় হয় দাদা? মাকে দেখলে ভয় কেন লাগবে? সে জানি না, আপাতত আমরা বরং আমাদের মা বাবাকে খুঁজি। চল, এই সাবধানে আয়। আমার হাতটা শক্ত করে চেপে ধরতো, বড্ড অন্ধকার। এই দাদা, কারেন্ট নেই? তাই তো মনে হচ্ছে। তারা ঘর থেকে ডাইনিং হলের দিকে এগোলো। হঠাৎ ঘরের ভেতরটা বড্ড শীতল মনে হলো। এ দাদা, বড্ড শীত করছে যে। ও কিছু না, বাইরে বৃষ্টি হচ্ছিল তো তাই। কিন্তু মা কোথায়? নিরুপমা মা মা বলে একবার ডেকে উঠতেই এক অদ্ভুত হাসির শব্দ তাদের কানে এলো। বাতাসে ফিসফিসিয়ে কেউ যেন বলে উঠল, এই তো আমি, আয় এদিকে আয়। সুরুত করে একটা শাড়ির আঁচল যেন সিঁড়ির বাঁকে মিলিয়ে গেল। নিমেষের মধ্যে টেবিলের ওপর একটা মোমবাতি দপ করে জ্বলে উঠল। মা মনে হয় ওপরে গেল রে। মোমবাতিটা তো মা জ্বালিয়েছে বলেই মনে হয়। ঠাকুমার ঘরে দাদা? হ্যাঁ, আমার সাথে আয় তো। প্রবীণ হাতে করে জ্বলন্ত মোমবাতিটা তুলে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। খানিক বাদেই ঘরের ভেতর থেকে অদ্ভুত রকম একটা কিছু খাওয়ার কচড়মচড় শব্দ ওদের কানে এলো। ঘরের ভেতরে পা দিতেই একটা আষ্টে মরা পচা গন্ধ তাদের নাকে এসে ঝাপটা মারল। খিদে পেয়েছে না তোদের? বড্ড খিদে। সেই দুপুর থেকে না খেয়ে আছিস, আমি জানি। কথাটা ভেসে এলো খাটের ঠিক ওপর থেকে। মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। খাটের ওপর পড়ে রয়েছে বৃদ্ধার নিথর দেহ, আর তারই ওপর বসে রয়েছে তাদের মা সুপর্ণা। তার ঠোঁটের কষ বেয়ে রক্তের ধারা গড়িয়ে নামছে। সারা শরীর মোমের মতো সাদা। আয় এদিকে আয়, আমি তো মা। তোদের না খাইয়ে কি রাখতে পারি বল দেখিনি? মুখ দিয়ে থু থু শব্দ করে কি যেন একটা ছিটকে ফেলতেই চমকে দুপা পিছিয়ে এলো প্রবীণ। এটা কি? চোখ, তোদের ঠাকুমার চোখ। তবে রসকস কিচ্ছু নেই, পুরোটাই ফাঁপা। তবে চিন্তা নেই, তোদের জন্য রেখে দিয়েছি। অদ্ভুত স্বরে কথাটা বলে সুপর্ণা বৃদ্ধার আরেকটি চোখে তার আঙুল ঢুকিয়ে সেটা চোখের মণি সমেত বাইরে বার করে আনলো। নে খা, এই নে, হাত বাড়িয়ে নে, দেখিনি? এখনো তো গোটা শরীরটা বাকি। দাদা, মা এমন কেন করছে রে? আমার খুব ভয় করছে। এ আমাদের মা নয়। না, হতে পারে না আমাদের মা। এখানে আমি বেশিক্ষণ থাকলে আমাদেরও মেরে ফেলবে রে। তাহলে কি করবি দাদা? বিছানার ওপর তখনও অদ্ভুতভাবে দুলে চলেছে সুপর্ণা। তার এলো চুল বাতাসে উড়ে চলেছে। সে তাদের দিকে চেয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, বড়দের কথা শুনতে হয়, এটা জানিস না বুঝি? আসতে বলছি, আসবি। অন্ধকারে দেখতে না পেলে তো আবার তোদের এই বুড়িটার মতো হাল হবে। তাই তো মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম। চকিতে প্রবীণ হাতের মোমবাতিটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল। নিরুপমার কানে ফিসফিসিয়ে বলল, ছোটবেলায় আমরা লুকোচুরি খেলতাম, মনে আছে? হ্যাঁ দাদা। লুকোতে পারবি অন্তত যতক্ষণ না বাবা ফিরে আসে? খুব পারবো দাদা, খুব পারবো। তাহলে আয়, হ্যাঁ আমার সাথে আয়। ওইদিকে খাটের ওপর থেকে তখন তীক্ষ্ণ কণ্ঠে হুঙ্কার দিয়ে সুপর্ণা বলছে, বেয়াদব, সব কটা বেয়াদব। মায়ের কথা অমান্য করে এখন আমার সাথে লুকোচুরি খেলা হচ্ছে। ততক্ষণে আলমারিটার কাছে দুজনে পৌঁছে গেছে। বিরাট আলমারিটার সাবেকিয়ানা দেখলে বোঝাই যায়। ভেতরে এখনো যতটা জায়গা রয়েছে তাতে একটা বছর দশেকের মেয়ে এবং 12 বছরের ছেলে নিজেকে অনায়াসে আড়াল করে রাখতে পারে। ধীরে ধীরে আলমারিটা খুলে তার ভেতর ঢুকলো তারা। ভেতর থেকে আলতো করে ডালাটা বন্ধ করে দিল। কোথায় তোরা? এক কামড়ে বৃদ্ধার কাঁধের কাছ থেকে মাংস খুবলে তুলে নিয়ে চিবোতে চিবোতে বলল সুপর্ণা। ঘরের চারিদিকটা একবার ভালোভাবে দেখে নিয়ে আলমারির দিকে তাকাতেই তার মুখে ফুটে উঠল এক ক্রূর হাসি। এসব কি সত্যি বিনোদবাবু? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না।
এমন একটা ঘটনা ঘটে গিয়েছে অথচ গ্রামের কেউ জানেন না। আমিও তো জানতাম না বিভাসবাবু, যতই শুনছি অবাক হচ্ছি। কাঁচের টেবিলের ওপর পড়ে থাকা হলদেটে বিবর্ণ চিঠিটা হাতে তুলে ধরলেন বিভাসবাবু। বাইরে আবারও বৃষ্টি নেমেছে। জানলার বাইরে এক ঝলক চেয়ে নিয়ে বৃদ্ধ বিনোদকুঞ্জ চায়ের কাপে মুখ ডুবিয়ে শুরুত করে একটা চুমুক দিয়ে বললেন, আপনারা এমন একটা সমস্যা নিয়ে আমার কাছে আসবেন ভাবিনি। ঘটনাটা গ্রামের লোক জানে না এমনটা নয়, তবে যারা জানে তারা হয় বেঁচে নেই আর নয় বয়সের ভারে জরাগ্রস্ত। কিন্তু এমন একটা ঘটনা আপনি লোকাতে গেলেন কেন? মাস্টারমশাই, আসলে বলার প্রয়োজন বোধ করিনি। এই চিঠিটা আমার পিসেমশাইয়ের শেষ চিঠি। এখানে স্পষ্ট লেখা রয়েছে যে স্ত্রী এবং 2 সন্তানের বিয়োগে তিনি ওই বাড়ি ছেড়ে বাকি জীবনটা সন্ন্যাস নিয়ে কাটিয়ে দিতে চান। ঘটনাটা ঠিক কি ঘটেছিল যদি আবারও একবার বলেন? আসলে বুঝতে বড্ড অসুবিধা হচ্ছে, সবটাই যেন কেমন গোল মেলে। তপন, আমি তোমায় ওই বাড়ি বিক্রি কিংবা ভাড়া বসানোর দায়িত্ব দিয়েছিলাম। আসলে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমার পিসেমশাই ছিলেন এখানকার বিডিও অফিসার। মাস্টারমশাইয়ের মতোই কাজের সূত্রে তিনিও পিসিকে নিয়ে ওই বাড়িতে উঠেছিলেন। তবে পিসেমশাই ব্যস্ত মানুষ, পরিবারকে খুব একটা সময় দিতে পারতেন না। এরই মধ্যে দেশে যুদ্ধ লাগলো। সে কি আর আজকের কথা? তখন দেশ জুড়ে অরাজকতা চলছে। ব্রিটিশ ঝান্ডা বাতাসে উঠছে, কান পাতলেই শোনা যাচ্ছে গুলির শব্দ, ভেসে আসছে বন্দে মাতরম ধ্বনি, মাটি দেশভক্তদের রক্তে লাল। ঠিক এমনই একটা সময় আমার পিসির এক বিরল মানসিক রোগ ধরা পড়ল। গ্রামের লোকের মতে ভূতে ধরা, কিন্তু শিক্ষিত মানুষরা জানে এক বিরল মানসিক রোগ যেখানে আশেপাশের চেনা অচেনা প্রতিটা মানুষকে নিজের শত্রু বলে মনে হয়। পিসি ঘরবন্দি হয়ে থাকতেন, মাঝে মাঝে নিজের মনে বিড়বিড় করে কথা বলতেন, দেওয়ালে মাথা ঠুকতেন। এমনই একটা সময় আজকের মতোই এক সন্ধ্যায় পিসি নিজের হাতে তার 2 ছেলে মেয়েকে নৃশংসভাবে খুন করে। কারণ হিসেবে জানা গিয়েছিল যে পিসি নিজের পেটের ছেলে মেয়েকেই শত্রু বলে মনে করতেন, অযথা তাদের সাথে দুর্ব্যবহার করতেন। জানেন ওর মায়ের লাশ কোথায় পাওয়া গিয়েছিল? কোথায়? আলমারির মধ্যে। বলেন কি মশাই? তদন্তে জানা গিয়েছিল যে ছেলেটি তার বোনকে আলমারির মধ্যে লুকিয়ে থাকতে বলে মায়ের রণমূর্তির সম্মুখীন হয়েছিল। ছেলেটার লাশ পাওয়া গিয়েছিল ঘরের মেঝেতে আর মেয়েটার আলমারির মধ্যে। তবে যতদূর শুনেছি ওই ঘটনার পর পিসি যখন বুঝতে পারে যে সে কি ভুল করেছে তখন তার তীব্র অনুশোচনা হয়। এরপর সে মেয়ের লাশ বুকে চেপে ধরে আলমারির মধ্যে প্রবেশ করে। ঘটনাচক্রে পিসেমশাইকে সেই সময় কলকাতায় ব্রিটিশদের আবাসনে যেতে হয়েছিল, কারণ সেই সময়কালে মেদিনীপুরের মাটিতে বহু গুপ্ত স্বাধীনতা সংগ্রামীদের ডেরা গজিয়ে উঠেছিল। তিনি যখন ফিরে এলেন তখন সব শেষ। মাটিতে পড়ে থাকা ছেলের রক্তাক্ত মৃত শরীর ততদিনে পচন ধরেছে। আলমারির মধ্যে দম বন্ধ হয়ে মারা গিয়েছেন আমার পিসিমা। তার কোলে তখন শক্ত করে জড়িয়ে ধরা তারই মেয়ের মৃত শরীর। কিন্তু পিসি হঠাৎ আপনাদের ছেলে মেয়ের পেছনে পড়লো কেন বুঝতে পারছি না। এর আগেও তো প্রায় 2-3টে পরিবারের ছেলে মেয়ে সমেত এসে থেকে গেছে, কই কেউ তো এসব নিয়ে কোনো অভিযোগ করেনি। আপনার মেয়ের নাম কি বিভাসবাবু? নিরুপমা। আর ছেলের? প্রবীণ। নাম দুটো শুনে ভুরু কুঁচকে একবার বিভাসবাবুর দিকে তাকালেন বিনোদকুঞ্জ। ওদের বয়স কত? মেয়েটির বয়স 10 আর ছেলেটির 12। সর্বনাশ! তাই বলি, এইবার সবটা বুঝতে পারছি। কি বুঝলেন বিনোদবাবু? পিসির 2 ছেলে মেয়ে, একটির বয়স 10 বছর, অপরটির 12। একজনের নাম নিরুপমা এবং ছেলেটির নাম ছিল প্রবীণ। তার মানে? বিভাসবাবুকে মাঝপথে থামিয়ে দিয়ে বিনোদবাবু বলে উঠলেন, মানে একটাই, পিসি আপনার ছেলে মেয়ের মধ্যে তার নিজের ছেলে মেয়েকে খুঁজে পেয়েছে, জেগে উঠেছে তার মাতৃসত্তা। এবার সে তাদের নিয়ে যাবে। আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান বিভাসবাবু, তবে যাওয়ার আগে 1 মিনিট দাঁড়ান। ঢং শব্দ করে টেবিলের উপর রাখা বেলটা বাজতেই এক চাকর গোছের ব্যক্তি ছুটে এলো। আচ্ছা, আমার ঘরের দেরাজ খুলে দেখবে 2টো ঘট রয়েছে, ওগুলো এক্ষুনি নিয়ে এসো। বিভাসবাবু, এই 2টো ঘট আপনাকে সাহায্য করবে। কি আছে এতে? ছাই, মৃত শরীরের ছাই ভস্য, আমার পিসির 2 ছেলে মেয়ের ছাই। বহুবার বিসর্জন দিতে চেয়েছি, পারিনি। কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। আবার আমার বাবাও চেয়েছিলেন, তিনিও পারেননি। তবে থেকে এগুলো এই বাড়িতেই রয়ে গেছে। পিসি আজও মনে করে তার ছেলে মেয়ে জীবিত, সে বন আসবে এবং সেগুলো আপনারই ছেলে মেয়ে।
পিসিকে এগুলো দিয়ে বোঝাতে হবে যে তার ছেলে মেয়ে আর জীবিত নেই, তারা মারা গেছে। এবার জলদি যান, আমি আপনার জন্য প্রার্থনা করব। আচ্ছা, আপনার পিসির নাম কি ছিল? কাদম্বিনী দেবী। বিভাসবাবু উঠতে উদ্যত হতেই পাশ থেকে তপনবাবু বললেন, পরোক্ষভাবে হলেও আমি এসবের জন্য দায়ী, তাই প্রাণ যায় যাক, আমিও আপনার সাথে যাব। অন্ধকার ঘরের মধ্যে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসতেই দরজার সামনে থমকে দাঁড়ালেন বিভাসবাবু। কান্নার শব্দটা ওপরের ঘর থেকে আসছে মনে হচ্ছে না? হ্যাঁ তপনবাবু, চলুন তো দেখি। অন্ধকারে হাতড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। তপনের হাতে জ্বলছে 5 ব্যাটারির টর্চ। মা, মা দাদাকে মেরো না, ওর যে কষ্ট হবে, মেরো না ওকে মা, মা মেরো না দাদাকে। না মারলে আমার সাথে নিয়ে যাব কিভাবে শুনি? এরপর তো তোর পালা, একদম ব্যথা লাগবে না দেখিস, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এটা তো মহিলা কণ্ঠ, কিন্তু সুপর্ণার গলা তো এমন নয়। কথাটা বলার সময় বিভাসবাবুর বুকটা যেন কেঁপে উঠল। ধীরে ধীরে দুজন সিঁড়ি বেয়ে ওপরের ঘরে পা দেওয়া মাত্র চমকে উঠল। বিছানায় পড়ে রয়েছে বিভাসবাবুর মায়ের রাত খাওয়া লাশ। মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে প্রবীণ, এবং তার উপর বসে তার গলা চেপে ধরেছে কে? কি সুপর্ণা, তুমি এটা কি করছো? হ্যাঁ, আর আমার মায়ের এমন অবস্থা কি করলো? সুপর্ণা? কে সুপর্ণা? আমি কাদম্বিনী, আমি মা, সকলের মা। কথাগুলো সে উল্টো দিকে মুখ করেই বলল। এবার ধীরে ধীরে একটা কটকট শব্দ শোনা গেল। সুপর্ণার মুখটা একটু একটু করে তার পিঠের দিকে ঘুরে যেতেই আতঙ্কে তারা দুজনে কয়েক পা পিছিয়ে এলো। এক পৈশাচিক নারীর অবয়ব, মুখের চামড়া ঝুলে গেছে, অনাহারে অনিদ্রায় তার চোখের তলায় কালি, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, মুখে বলি রেখা, যেন অকাল বার্ধক্য গ্রাস করেছে তাকে। মেরে ফেলবো, মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেব না, এদের আমি আমার সাথে নিয়ে যাব। কিন্তু এরা তোমার সন্তান নয় কাদম্বিনী, এরা আমার সন্তান। মিথ্যে কথা, আমি যে তাদের মৃত্যুর পরেও কাছ থেকে দেখেছি। কাদম্বিনী, আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? তোমায় তো আমরা চিনিও না, ওরাও চেনে না। আমার ছেলে মেয়ে তোমার হাতে মারা গিয়েছে, তুমি তাদের নিজের হাতে শেষ করেছো। না না না, কখনোই না, এটা হতে পারে না। আমি জানি আমি মারা গেলেও তারা মারা যায়নি। এই তো তারা আমার সাথেই রয়েছে। কাদম্বিনী, তুমি আমার স্ত্রীর শরীরে ভর করে যে কাজ করতে চলেছ, আজ থেকে কয়েক বছর আগে সেই তুমি একইভাবে তোমার ছেলে মেয়েকে শেষ করেছিলে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। তাহলে এটা কি? হাতে ধরে রাখা দুটো ঘড়া বিভাসবাবু ধীরে ধীরে মাটিতে রাখলেন। সেটা দেখে কাদম্বিনী প্রবীণের গলা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে ঘড়া দুটোতে হাত বোলাতে ডুকরে কেঁদে উঠল। না না না, হতে পারে না, কিছুতেই না। এটাই হয়েছে, আর তুমিও যে আর জীবিত নেই কাদম্বিনী। না না না, আমি কি করলাম, কি করলাম ঈশ্বর। ফিরে যাও কাদম্বিনী, এটা তোমার জগৎ নয়। ফিরে যাও পরপারে, যেখানে তোমার ছেলে মেয়ে আজও তাদের মায়ের জন্য অপেক্ষা করছে। কান্না ভেজা চোখে তাদের দিকে চাইল সে। সেই চোখে আর কোনো রাগ নেই, ঘৃণা নেই, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নেই। হঠাৎ তার শরীরটা থরথর করে কেঁপে উঠল। ধীরে ধীরে কাদম্বিনীর মুখ সুপর্ণার মুখে পরিবর্তিত হল। তার মুখ দিয়ে ভেসে এলো কয়েকটা কথা। ফিরে যাচ্ছি আমি, যে অন্যায় আমি করেছি তার জন্য যথেষ্ট শাস্তি আমি পেয়েছি। আজ থেকে আমি নিজেকে এবং তোমাদের মুক্তি দিলাম। তবে আমি যাওয়ার পর এদের জানিও যে তাদের এই আরেক মা তার কৃতকর্মের জন্য কতটা অনুতপ্ত। আমার আশীর্বাদ সব সময় ওদের সাথে থাকবে। পারলে আমায় ক্ষমা করে দিও। সুপর্ণার মুখ থেকে গলগল করে বেরিয়ে এলো একরাশ ধোঁয়া।
সেই কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে খানিকক্ষণ ভাসতে ভাসতে এগিয়ে এলো দুটো ঘোড়ার দিকে। ঘট দুটো বাতাসে ভেসে উঠল। দুটো কালো ধোঁয়াটে অবয়ব সেই ঘট দুটোকে সযত্নে বুকের সাথে চেপে ধরল। আমি আসছি, তোমরা ভালো থেকো। হঠাৎ এক তীব্র বাতাসের ঝাপটায় সামনের দরজা খুলে গেল। সকলে চেয়ে দেখল দুটো ঘট একসাথে ভাসতে ভাসতে মিলিয়ে যাচ্ছে বহু দূরে। এতক্ষণ আপনি শুনছিলেন আধারের কুহকিনী, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং একটি বিশেষ ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, দুর্বা, সৃষ্টি, তৃষা ভট্টাচার্য, নীল, আর্য, পার্থ, রুবিনা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টসে শঙ্খ ও আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। Thank you.